আসসালামাইকুম। তো শুরু করা যাক আজকের আরেকটা নতুন ক্লাস। তো আজকে পড়বো হচ্ছে ট্রান্সলেশন নিয়ে। তো আমার কাছে কেন যদি মনে হয় যে ট্রান্সক্রিপশনটা আমি পড়াইছি ঠিকই, কিন্তু একটু রিভিউ লাস্টে দিয়ে দিছি, কিন্তু তারপরেও আরেকটু আবার হালকা কিছু জিনিসপত্র নিয়ে আমি মনে হয় হালকা একটু ডিসকাস করে আসাটা উচিত। সেই জন্য একটু আমরা ব্যাক করে একটু আগের পড়াতে একটু যাই, হালকা করে, বেশি ডিসকাস করব না, জাস্ট একটু রিভিউ করবো জিনিসগুলা। আচ্ছা দেখো, সো ক্যারেক্টারিস্টিক নিয়ে আমার মনে হয় না কারো কোনো সন্দেহ থাকার কথা, কারণ আমি এখানে ভালো সময় দিছি। এবং ট্রান্সক্রিপশন জিনিসটা কি সেটাও তোমরা বুঝছো যে যে ডিএনএর কোনো একটা স্ট্র্যান্ডকে আমি টেমপ্লেট হিসেবে কাউন্ট করে সেটাকে রিড করে এটার অ্যাগেনিস্টে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স বানানোর মাধ্যমে আমি যে এমআরএনএ ফরমেশন করতেছি সেটাই হচ্ছে আমার ট্রান্সক্রিপশন। ওকে, তো এখন যেটা হচ্ছে যে এখানে কনফিউশনের যে পয়েন্টগুলো হইতে পারে, কি কি হইতে পারে। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে কি যে ইনিশিয়েশন, ইলঙ্গেশন এবং হচ্ছে টার্মিনেশন। তো ইনিশিয়েশনটা কীভাবে হচ্ছে, তোমার এখানে আমরা কি তৈরি করতেছি, আগে পিএমআরএনএ তৈরি করব, এরপরে হচ্ছে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের মাধ্যমে, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের মাধ্যমে আমরা সর্বশেষে একটা ম্যাচিওর এমআরএনএ পাবো। এটাই তো নাকি? আচ্ছা এটাই। তো এখন হচ্ছে যেটা যে খেয়াল করো যে ইনিশিয়েশন, ইলঙ্গেশন এবং টার্মিনেশন হচ্ছে কি আমি এটার মাধ্যমে এই তিনটা স্টেপের মাধ্যমে প্রি-এমআরএনএ তৈরি করব। তো শুরুটা কিভাবে হবে, সর্বপ্রথম আরএনএ পলিমারেজ এনজাইম এই ডিএনএর মধ্যে স্ক্যানিং করা শুরু করবে, যে পুরা ডিএনএ জুড়ে স্ক্যানিং করা শুরু করছে যে আমার প্রোমোটার সিকোয়েন্স কই। যখন সে এই টাটা সিকোয়েন্স, ক্যাট সিকোয়েন্স অথবা জিসি এ ধরনের কিছু সিকোয়েন্স দেখে তখনই সে ট্রিগার্ড হয়। সো আসলে পলিমারেজ এনজাইমের অনেকগুলো টাইপ আছে, তো যে পলিমারেজ এনজাইম যাকে দেখে ট্রিগার্ড হয় আর কি। তো এরকম কিছু প্রোমোটার সিকোয়েন্স দেখে সে ট্রিগার্ড হয়, সেখান থেকে সে হচ্ছে এরপর ট্রান্সক্রিপশন শুরু করে। তো সেখান থেকে আরএনএ পলিমারেজ কী শুরু করে, মেল্টিং অফ দ্য ডিএনএ অথবা আনওয়াইন্ডিং শুরু করে। আমরা জানি প্যাচ খোলা শুরু হয়ে গেছে, সো এবং এরপরের স্টেপে আমরা চলে যেতে পারি, প্যাচ যেহেতু খোলা শুরু হয়ে গেছে আমরা চেইন ইলোকেশনের দিকে যেতে পারি। এবং এই ক্ষেত্রে বলে রাখা দরকার, আমরা যখন প্যাচ খুলতেছি অবশ্যই আবার ডিএনএ রেপ্লিকেশনের মতোই সেম কাজ হবে, যে তোমার এখানে টপোলজিক্যাল ক্রাইসিস ক্রিয়েট হবে এই জায়গায়। সো আমরা কিন্তু টপোলজিক্যাল ক্রাইসিসটাকে চাচ্ছি যে যাতে না হয়। সো এখানেও কিন্তু টপো আইসোমারেজ এনজাইমটা ইউজ হবে, যদিও তোমাদের লেভেলে বইয়ে আমি মনে হয় না খেয়াল করছি যে এই কথাটা আর লিখতে, কিন্তু এখানেও টপো আইসোমারেজ ইউজ হবে। আচ্ছা, জাস্ট টু অ্যাড এড ইনফরমেশান। তারপরে আমরা বলছিলাম যে এখানে কোনটাকে আমরা কোডিং এবং কোনটাকে নন কোডিং ধরবো, মানে আমাদেরকে কোনটাকে টেমপ্লেট স্ট্যান্ড হিসেবে ধরতে হবে, অবশ্যই নন কোডিংটাকে, কারণ নন কোডিংকে আমরা যদি টেমপ্লেট ধরি তাহলে আমরা কোডিং একটা সিকোয়েন্স পাবো আমরা, তাই না? আচ্ছা, তো নর্মালি ম্যাক্সিমাম টাইমে দেখা যায় নন কোডিং স্ট্যান্ডটা হয় 3', 5', তো যার কারণে আমরা যে প্রাইমারি ট্রান্সক্রিপ্টটা পাই সেটা হচ্ছে 5' to 3' ডিরেকশানে পলিমারাইজেশনটা কমপ্লিট হয়। সো ম্যাক্সিমাম টাইমে এটাই হয়। আচ্ছা, তো নন কোডিং স্ট্যান্ডকে আমরা চাইলে, আমরা কোডিং স্ট্যান্ডের একটা অপর নাম আছে, সেটা হচ্ছে সেন্স স্ট্যান্ড। সেন্স কারণ এটা মেক সেন্স করতেছে, ঠিক আছে, কারণ এটার কোনো না সেন্স বলতে কি আমাদের জেনেটিক্সের ভাষায় সেন্স মানে হচ্ছে যেটা, যেই কোডের কোনো একটা অর্থ আছে, যেই কোড দ্বারা কোনো কিছু নির্দেশ করতেছে, ঠিক আছে। আর যেই কোড দ্বারা কোনো কিছু নির্দেশ করতেছে না সেটা হয় আমরা ননসেন্স বলবো, না হয় এন্টি সেন্স বলবো। এই ক্ষেত্রে আমরা এটাকে বলি এন্টি সেন্স স্ট্র্যান্ড, কারণ স্ট্র্যান্ডের বেলায় ননসেন্স বললে না খুব বাজে শোনায়, কারণ ননসেন্স মানে হচ্ছে যেটা কোনো মিনিং নেই এবং যেটার কোনো দরকার নাই বলা যায়। কিন্তু এই ক্ষেত্রে নন কোডিং স্ট্যান্ডে তো একটা দরকার আছে, তো এইভাবে অপমান করলে তো সমস্যা, তাই না? সো রাগ করবে। সো এই জন্য হচ্ছে কি নন কোডিং স্ট্যান্ডকে আমরা অ্যান্টি সেন্স ডাকতে পারি, যেহেতু এটাকে আমরা টেমপ্লেট হিসেবে ধরা লাগতেছে। আচ্ছা, ভালো কথা। তো এই জিনিসটা জানলা, এবং এই জিনিসটা বলে রাখা দরকার, আলিম স্যারের বইয়ে কমপ্লিটলি উল্টা একটা কথা লেখা আছে যে 3', 5' নাকি সেন্স স্ট্যান্ড। সো এটা একটা পুরো একটা ভাউতাবাজি, ভুল একটা কথা। অ্যান্টি সেন্স স্ট্যান্ড ডাকা হয়, নেগেটিভ স্ট্যান্ড ডাকা হয়, অনেক কিছু ডাকা হয়, কিন্তু নন কোডিং মানে হচ্ছে সব কিছু নেগেটিভ জিনিসপত্র। সো তোমাদের বইয়ে একটা ভুল লেখা আছে আলিম স্যারের বইয়ে। সো এটা দেখে আমিও ফার্স্ট অফ অল কনফিউজ হয়ে গেছিলাম। আমি আবার আমার মেডিকেলের বই বা হায়ার লেভেলের বইগুলো আবার ঘাটা শুরু করছিলাম যে এটা কী। এই জন্য আগের ক্লাস আমি পড়াই নাই এই সেন্স জিনিসটা, আমার মানে কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে, কী রে বাবা আলিম স্যারের বই এরকম লিখলো কেন। সো আলিম স্যারের বই এরকম কিছু কিছু ইনফরমেশান মারাত্মক লেভেলে, জঘন্য লেভেলের ভুল আছে, যেটা দেখে হয়তো
মানে লিটারেলি আমি কনফিউজ হয়ে যাই, সত্যি কথা বলতে গেলে প্রায় এরকম কিছু ইনফরমেশান পাই আমি। যাই হোক, তো এখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে না। সো আমরা সেন্স স্ট্রেন কাকে রাখতে পারি আর অ্যান্টি সেন্স কাকে রাখবো। তো অ্যান্টি সেন্স স্ট্রেন বা নন কোডিং স্ট্রেনকে টেমপ্লেট হিসেবে কাউন্ট করে আমার এই যে চেইন ইলংগেশন হচ্ছে, অথবা বলতে পারি যে রাইবোনিউক্লিওটাইডগুলো একের পর এক পলিমারাইজেশনের মাধ্যমে চেইনটা ইলংগেট হইতেছে, ঠিক আছে না? আচ্ছা, সেটা কোন ডিরেকশনে? 5 প্রাইম টু 3 প্রাইম। সো আমরা ছবি আঁকার পাশাপাশি অবশ্যই কোন দিক থেকে কোন দিক এগুলো আমরা উল্লেখ করে দেবো, এবং এক্ষেত্রে আমাদের কোনো থায়ামিন বেস সিকোয়েন্স পাওয়া যাবে না, এই ক্ষেত্রে ইউরাসিল পাবো আমরা, ঠিক আছে? সো এটাও খুব গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করাটা প্রয়োজন। তারপর আমরা জানি যে একটা সময় গিয়ে টার্মিনেশন সিকোয়েন্সের সম্মুখীন হবে এবং টার্মিনেশন হয়ে যাবে, এবং প্রিএমআরএনটা হচ্ছে রিলিজ হয়ে যাবে। সো আমাকে বলতে হবে টার্মিনেশন হবে, অর্থাৎ টার্মিনেটর সিকোয়েন্স দেখে লিখতে হবে কীভাবে, যে টার্মিনেটর সিকোয়েন্স আমি দেখার পরে কি করব, যে প্রসেসটা স্টপ হয়ে যাবে, এবং সর্বশেষ স্টেপে লিখতে হবে রিলিজ অফ প্রিএমআরএনএ, ঠিক আছে? সো রিলিজ অফ প্রিএমআরএনএ, কারণ এই জায়গাটা যে প্রিএমআরএনএটা তৈরি হইলো সেটা রিলিজ হয়ে যাবে। রিলিজ হয়ে যাওয়ার পরে চাইলে আবার কেউ লিখতে পারো যে মানে রিঅ্যানেলিং অফ দ্য ডিএনএ, কারণ ডিএনএটা কিন্তু আবার রিঅ্যানেলিং হয়ে যাবে, ওকে? কারণ ডিএনএটা ওরকম প্যাচ খোলা থাকা অবস্থায় থাকবে না, যতক্ষণ পর্যন্ত দরকার ছিল ততক্ষণ পর্যন্ত এটা। আচ্ছা, তারপরে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশানে কী হইতো, 5 প্রাইম প্রান্তে ক্যাপিং হইতো। তো এখন আমাকে হয়তো প্রশ্ন করতে পারবে, ভাই ক্যাপিং জিনিসটা কি, আসলে ক্যাপিংটা কেন হচ্ছে, টেলিংটা কেন হচ্ছে? আমি যা উত্তর দিচ্ছি, ক্যাপিং আর টেলিং কেন হচ্ছে, এটাকে এমআরএনএকে বলা যায় কিছু পরিমাণে প্রোটেকশন দেওয়ার জন্য, কারণ যদি বেস সিকোয়েন্স সামনে পিছনে ভেঙে যায় তাহলে কিন্তু কিছু পরিমাণ জেনেটিক ডাটা লস হওয়ার একটা চান্স আছে। সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, তাই না? আচ্ছা, তো ক্যাপিং জিনিসটা কেমনে করে, কিসের মাধ্যমে? টেলিংটা তো জানো যে এডিনিন ক্ষারক প্রায় 50 থেকে 250টার মতো এডিনিন বেস সিকোয়েন্স তৈরি হয়ে হচ্ছে পলি এ-টেল ফর্ম করে, বাট এটা হচ্ছে গুয়ানোসিন ক্যাপ বলতে পারি আমরা। এখানে গুয়ানোসিনের ক্যাপ হয়, বিশেষ করে 7 প্রাইম মিথাইল গুয়ানোসিন, 7 প্রাইম মিথাইল 7 বলতে পারি, 7 প্রাইম না বললে হয় 7 প্রাইম অথবা 7 মিথাইল গুয়ানোসিন ক্যাপ বলতে পারি, ঠিক আছে? সো এই জিনিসটার ক্যাপ হচ্ছে 5 প্রাইম এন্ডে লাগে। তো কেউ যদি ডিটেলসে পড়তে চায় তার জন্য বলে দিলাম, আমি প্রথম ক্লাসে হচ্ছে যে এত তথ্য দিয়ে ভারাক্রান্ত করতে চাই না, যার কারণে বলিও নেই। আচ্ছা, এই জন্য আজকের ক্লাসে একটু হালকা ইনফরমেশানগুলো অ্যাড করে দেওয়া, যদি কেউ অ্যাডভান্স লেভেলে বা একটু ভালো করে শিখতে চাও বইয়ে অনুযায়ী এবং বইয়ের থেকেও হালকা এক ধাপ যদি আগায় থাকতে চাও সেই ক্ষেত্রে। আচ্ছা, তো আমি স্বাভাবিকভাবে হচ্ছে তোমাকে আগে ইম্পর্টেন্ট ইনফরমেশানটা তোমার মাথার মধ্যে আগে ঢুকাবো, ঠিক আছে? এরপরে যদি কারো কোনো এক্সট্রা কিছু ঢুকাইতে হয় মাথার মধ্যে, সেইটা হচ্ছে আমার পরের ইস্যু, তাই না? আচ্ছা, এরপরে আমি কী করবো, স্প্লাইসিং করবো, স্প্লাইসিওসোম এনজাইমের মাধ্যমে ইন্ট্রনগুলোকে কেটে ফেলবো, স্প্লাইস করে ফেলবো, এবং একজনগুলোকে জোড়া লাগাইয়ে আমি এখন একটা সুন্দর ম্যাচিউর এমআরএনএ আমি পেয়ে গেলাম। ভালো কথা। সো এমআরএনএর মধ্যে এখন কী থাকবে, কোডন আর কোডন, ঠিক আছে না? কোডন আর কোডন। এখন কোডন নিয়ে আমরা কিন্তু আরও বিস্তারিত ইনশাল্লাহ পড়বো। সো কোডনে যেটা হয়েছে যে আমরা আগের ক্লাসে বলছি যে 64টা কোডন আছে, তার মধ্যে 3টাই হচ্ছে স্টপ কোডন। এখন এই জিনিসটা কী বোঝাচ্ছে আমি একটু বলি, আর একটু ভালো করে যদি বলি যে 3টা হচ্ছে এর মধ্যে 64টা কিন্তু সেন্স কোডন না। কী কোডন না? সেন্স কোডন না। 64টার মধ্যে 61টা হচ্ছে কি সেন্স কোডন, যেগুলোর মেক সেন্স করে, কোনো না কোনো একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতেছে। বাট এই 3টা হচ্ছে কি নন সেন্স কোডন। তাহলে আমাকে বলো তো, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি কোডনের টাইপ কয়টা, তোমরা কি বলবা? কোডন 64টা ঠিক আছে, কিন্তু টাইপ কয়টা? 2টা, একটা হচ্ছে সেন্স আর একটা নন সেন্স। তাহলে নন সেন্স কোডন কয়টা? 3টে স্টপ কোডন। এগুলো কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না বলে এরা কি নন সেন্স কোডন। সো এগুলো হচ্ছে জাস্ট তোমার ট্রান্সলেশন প্রসেসটাকে স্টপ করে দেওয়ার জন্য। কী প্রসেস? লিখে ফেলো, ট্রান্সক্রিপশন প্রসেসটাকে স্টপ করে দেওয়ার জন্য হচ্ছে এই কোডনগুলা ব্যবহার করা হয়। এগুলোর কোনো আলাদা স্পেসিফিক কোনো মিনিং নাই, দে নট ক্যারি এনি সিগনিফিক্যান্ট মিনিং অর ডিনোটস এনি কাইন্ড অফ অ্যামিনো অ্যাসিড। সো দ্বারা জাস্ট ট্রান্সলেশনটা যদি স্টপ হয় ওই জন্য। তো কী কী কোডন হতে পারে? UAA, UGA, UAG অবশ্য মুখস্থ রাখতে হবে।
সেন্স কোডনের মধ্যে হচ্ছে 61টা কোডন হচ্ছে সেন্স কোডন, তার মধ্যে অবশ্য যেটা সম্পর্কে জানাতে হবে সেটা হচ্ছে AUG, এটা হচ্ছে স্টার্ট কোডন। সো খুব ইম্পর্টেন্ট স্টার্ট কোডন এবং স্টপ কোডন। সো একটা জিনিস মজার ব্যাপার কি জানো, স্টপ কোডন ননসেন্স হইলো, স্টার্ট কোডন কিন্তু ননসেন্স না, সে কিন্তু সেন্স। কারণ এই স্টার্ট কোডনটা কাকে নির্দেশ করে, ম্যাথিওনিন, খুব গুরুত্বপূর্ণ পপুলার অ্যামিনো অ্যাসিড ম্যাথিওনিনকে নির্দেশ করে হচ্ছে AUG স্টার্ট কোডন। সো এটা জেনে রাখো। আচ্ছা, সো 61টা কোডন কয়টা অ্যামিনো অ্যাসিডকে রিড করতে পারে, প্রায় 20টার মতো। আচ্ছা, সো আমরা কোডনের আরও কিছু বৈশিষ্ট্য ইনশাল্লাহ শেষের দিকে দেখব, কারণ এখন কোডন নিয়ে আমি আর আলোচনা করতে চাচ্ছি না, যতটুকু জানছো মোর দ্যান এনাফ। এখন আমরা ট্রান্সলেশনে আসলে যেতে পারি। সো ক্লাসের প্রথম 10 মিনিট একটু সময় নষ্ট করলাম, অথবা আসলে সময় নষ্ট না, জিনিসটা রিক্যাপিচুলেটই করলাম, যাতে কোনো জায়গায় যদি কোনো ঝামেলা থাকে সেটা যাতে দূর হয়ে যায় আর কি, ঠিক আছে। আর আমার এই ইনফরমেশান অ্যাড করার জন্য আসলে আমি একটু বলে নেও। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যে এই যে জায়গাটার মধ্যে ট্রান্সক্রিপশন হচ্ছে, দেখো আমার লেখা কিন্তু খুব জঘন্য লেভেলে বাজে হয়ে যাচ্ছে, এখন জিনিসগুলো পেঁচে যাচ্ছে। সো যেই জায়গাটার মধ্যে ট্রান্সক্রিপশন হচ্ছে সেটাকে অনেক সময় কি ডাকা হয়, ট্রান্সক্রিপশন ইউনিট ডাকা হয়, অথবা তোমাদের আলিম স্যারের বইয়ে লেখা আছে সিস্ট্রনও ডাকা হয়। যে জায়গায় ট্রান্সক্রিপশনটা হচ্ছে ডিএনএ অণুর, সেই এরিয়াটা বা সেই রিজিয়নটাকে আমরা সিস্ট্রন ডাকতে পারি। ওকে, আচ্ছা, আশা করি ঠিক আছে। এইটুক পর্যন্ত এক্সট্রা ইনফরমেশান জানলে আমাদের হয়ে গেছে, আর লাগবে না ট্রান্সক্রিপশানে আর এক্সট্রা ইনফরমেশানের দরকার নাই। মাফও চাই, দোয়াও চাই, তাই না? আচ্ছা, সো কিন্তু রিকোয়ারমেন্টগুলো তোমাদেরকে বলছিলাম বই থেকে পড়ে দিতে, ভাইয়া হচ্ছে আজকে একটু লিখে রাখছি, সো একটু দেখে নাও। সো আমার এখানে ওই আগের মতো এনটিপি লাগবে, অর্থাৎ অ্যাক্টিভেটেড নিউক্লিওসাইড ট্রাইফসফেট লাগবে রেপ্লিকেশনের মতোই, কিন্তু রেপ্লিকেশনে আমার কী লাগতো, ডিএটিপি ডিজিটিপি, কিন্তু এখানে কিন্তু আমি যেহেতু আরএনএ তৈরি করতেছি, কিন্তু এখানে কিন্তু আমার ডিঅক্সি লাগবে না, তাই না? আচ্ছা, তারপরে আমার একটা টেমপ্লেট ডিএনএ রাখবে, আমি দেখছি একটা ডিএনএ টেমপ্লেট না থাকলে আমি কাকে দেখে করবো, তাই না? তারপর আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে, এবং আরএনএ পলিমারেজের সাথে কিছু এনজাইম প্রোটিন লাগবে, কিছু ফ্যাক্টর লাগবে, যাই হোক ওগুলো তোমাদের লেভেলে লাগবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাঙ্গানিজ আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়ন দুইটাই লাগবে। সো এই যে আমি এই জন্য তথ্য অ্যাড করার জন্য আমি বারবারই ভুলে যাই আসলে, এই জন্য এই লিখে রাখা। সো এই চেইন ইলংগেশনে অবশ্যই ম্যাগনেসিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ আয়নের উপস্থিতি নিয়ে কথা বলতে হবে, কারণ এই দুইটা কোফ্যাক্টর থাকলে আসলে চেইন ইলংগেশনটা ফাস্ট হয়। এটা তোমরা অবশ্যই ডিএনএর চেইন ইলংগেশনে যেরকম ম্যাগনেসিয়াম আয়নের কথা বলতে হবে, ঠিক তেমনি তোমার আরএনএ পলিমারেজ অর্থাৎ ট্রান্সক্রিপশনের চেইন ইলংগেশনের মধ্যেও ম্যাগনেসিয়ামের বড়াই করতে হবে, ঠিক আছে? এই বড়াইটা করলে টিচার খুশি হবে, কারণ তুমি জানে যে তুমি এখানে যে কোফ্যাক্টর হিসেবে ইউজ হচ্ছে তুমি এটা জানো। আচ্ছা, যে জিনিসটা তোমাদেরকে বলিনি এর আগের ক্লাসে, ইনিশিয়েটিং নিউক্লিওটাইড এখানেও লাগে, বাট এই ইনিশিয়েটিং নিউক্লিওটাইডের নাম এখানে প্রাইমার না, ঠিক আছে? সো এটা তোমাদের লেভেলে জানলেও হবে ইনিশিয়েটিং নিউক্লিওটাইড লাগে, সো না জানলেও মনে হয় হবে, অবশ্যই হবে, ঠিক আছে? কারণ তোমাদের লেভেলে কোনো বই লেখা নাই, আমি এই জন্য হচ্ছে যে এটা স্টার মার্ক করে আলাদা করে রাখছি, এটা তোমাদের জানার দরকার নাই। তারপরও যাতে এটা মনে না করো ভাইয়া জানি না বা ভাইয়া ভুল পড়াচ্ছি, ভাইয়া জানি বাট তোমাদের লেভেলে বইয়ে লেখা নাই, তাই আমি হচ্ছে যে এটা ইনক্লুড করতেছি না, তোমরা খাতায় না তুলতেই পারো, ঠিক আছে? আমি তোমাদেরকে জোর করবো না, বাট 5টা যে পয়েন্ট বললাম রিকোয়ারমেন্ট, সেগুলো জেনে রাখবা, এমসিকিউতে কাজে দিবে ইনশাল্লাহ। এখন চলে আসা হচ্ছে ট্রান্সলেশনে সরাসরি। সো আমি ট্রান্সলেশনটা কী জানি, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করবো, অর্থাৎ সিনথেসিস অফ প্রোটিন অ্যাকর্ডিং টু দ্য বেস সিকোয়েন্স অফ এমআরএনএ, দিস ইজ কল্ড ট্রান্সলেশন। আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার ডেফিনেশনটা। এখন আসি যে সরাসরি রিকোয়ারমেন্টগুলো নিয়ে কথা বলি। মনে রাখবা ট্রান্সলেশনে আমাদের সব ধরনের সব ধরনের আরএনএই লাগে, ঠিক আছে? কি বললাম, সব ধরনের আরএনএ লাগে, যেমন এমআরএনএ লাগে, টিআরএনএ লাগে এবং আরএনএ, তিনটাই লাগতেছে কিন্তু, তাই না? দেখো এমআরএনএ লাগবে, কারণ তুমি এইটার বেস সিকোয়েন্স দেখে দেখেই তো হচ্ছে কী করবা, তুমি প্রোটিনটা তৈরি করবা, তাই না? তাহলে এখানে একটা ইনিশিয়েটিং কোডন থাকবে, অর্থাৎ স্টার্ট কোডন থাকবে, বলো তো কে, AUG। টার্মিনেশন কোডন থাকবে, যে কোনোটা থাকতে পারে, হয় থাকবে UAA, না হয় থাকবে UAG, না হয় থাকবে UGA, তাই না? এই তিনটা যে কোনো একটা থাকতে পারে। ওকে, তারপরে থাকবে টিআরএনএ, তারপরে হবে হচ্ছে যে একটা আরএনএ, অর্থাৎ রাইবোজোম লাগবে। মূল কথা হচ্ছে রাইবোজোম লাগবে, আর রাইবোজোমটা তো আরএনএ দিয়ে তৈরি হয়, আমরা জানি। প্রায় 80 থেকে 90% অফ রাইবোজোমের পুরোটাই হচ্ছে বলা যায় হচ্ছে আরএনএ দিয়ে তৈরি, তাই না? আচ্ছা, এরপর আমাদের লাগবে কি, অ্যামিনো অ্যাসিড লাগবে, তারপর হচ্ছে এনার্জি লাগবে। এই
এনার্জি হিসেবে আমরা এটিপি এবং জিটিপি ইউজ করবো। বেসিক্যালি আমি তোমাদের একটু জাস্ট বলে রাখি, সো এখানে এনার্জিটা কেন লাগবে, কারণ আমাদের তো এখানে পলিপ্যাপটাইড বন্ডটা তৈরি করা লাগবে, তাই না? তো চিন্তা করো তো, দুইটা অ্যামিনো অ্যাসিডের মাঝখানে, এই যে ধরো একটা অ্যামিনো অ্যাসিড, এখানে একটা অ্যামিনো অ্যাসিড, সো দুইটা অ্যামিনো অ্যাসিডের মাঝখানে যে বন্ডটা সেটাই কি পেপটাইড বন্ড, ঠিক আছে? এটাই কি পেপটাইড বন্ড। এখন একটু পরে আমাকে পেপটাইড বন্ড নিয়ে একটু ডিসকাস করতে হবে, পেপটাইড বন্ডটা কি, নাহলে মনে হয় না এটা তোমাদের সাথে জাস্টিস করা হবে, আমি এতটা বিজ্ঞ তোমাদের ধরে নিচ্ছি না। তো পলিপ্যাপটাইড এই একটা বন্ড তৈরি করতে গেলে মোটামুটি বলা যায় কি দুইটা এটিপি দরকার হবে এবং দুইটা জিটিপি দরকার হবে। সো এই পরিমাণ এনার্জি তোমার লাগবে জাস্ট একটা পলিপ্যাপটাইড বন্ড তৈরি করার জন্য, সো এই জন্য এনার্জিটা লাগবে। এরপর হচ্ছে আগের মতো আমার কিছু প্রোটিন ফ্যাক্টর লাগবে। সো প্রোটিন ফ্যাক্টর হিসেবে এখানে ইনিশিয়েশন ফ্যাক্টর থাকতে পারে, ইলংগেশন ফ্যাক্টর থাকতে পারে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর থাকতে পারে। সো এইগুলোর যে উদাহরণগুলো দরকার নেই, জাস্ট প্রোটিন ফ্যাক্টর লাগবে, এতটুকু জানলেই মোর দ্যান এনাফ। সো আমি জাস্ট আমার ইনফরমেশনের খাতিরে আমি একটু লিখে রাখছি, বইয়ের মতো অনেক বইয়ে তো যেমন আজাইরে অনেক ইনফরমেশন লিখে রাখে, যেগুলো তোমার মনে রাখতে চাইলে পারো, নাইলে দরকার নাই। একটা কথা মনে রাখবা, আগে ফরজ কাজ করতে হবে, তাই না? সো আমি তোমাদেরকে সবসময় তোমাদেরকে বলবো যে কোনটা ফরজ কাজ আর কোনটা নফল তোমাদের জন্য। সো তুমি প্রোটিন ফ্যাক্টর লাগে ওটা জানলেই হবে, এর বেশি আর লাগবে না। কিন্তু 7 নাম্বারটা সম্পর্কে তোমার জানাটা আমি মনে করি উত্তরদায়িত্ব। কারণ হচ্ছে তুমি যদি ট্রান্সলেশন যদি পড়ো এবং ট্রান্সলেশন পুরো স্টেপ পড়ার পরে তুমি যদি অ্যামিনো অ্যাসিড, টিআরএনএ সিনথেসিস এনজাইম যে লাগবে এটা যদি তুমি না জানো, তাহলে তোমার মতো মূর্খ গবেটার নাই। কারণ আমরা জানি প্রতিটা প্রসেসে যে কোনো একটা মাস্টার এনজাইম থাকে, যেমন রেপ্লিকেশনে কে থাকে বলো তো, ডিএনএ পলিমারেজ এনজাইম, ঠিক না? আচ্ছা, সো রেপ্লিকেশনে কোনটা লাগে তোমরা একদম লিখে ফেলো, রেপ্লিকেশনে কোনটা লাগে, ডিএনএ পলিমারেজ। তারপরে ট্রান্সক্রিপশনে জানি কোনটা লাগে, আরএনএ পলিমারেজ। ঠিক তেমনি এইখানের এই প্রসেসের বাপকে, এই প্রসেসটার বাপ হইল ট্রান্সলেশনের আগে হচ্ছে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিস এনজাইম। সো এনজাইমের নামটা একটু কঠিন, তাই এটা পরীক্ষায় দেওয়ার সম্ভাবনাটা কম, কিন্তু তোমার তো অবশ্যই জানা থাকা উচিত, তাই না? কারণ যে কোনো একটা প্রসেস নিয়ে পড়তেছো, ওইটার মাস্টার এনজাইম কি এটা তুমি যদি না জানো, তাহলে তো আর হইল না, আসলে জিনিসটা হজম করার মতো না, তাই না? আচ্ছা, কিন্তু এটা কঠিন হওয়ার কারণে পরীক্ষায় প্রশ্ন দেওয়ার সম্ভাবনাটা কম, আমি এটাও বলে রাখতেছি। সো এই যে এনজাইমটা আসলে দরকারটা কেন, ফর সিনথেসিস অফ অ্যামিনো অ্যাসিড টিআরএনএ। এখন তোমার মধ্যে প্রশ্ন আসবে, ভাই এইটা আবার কি অ্যামিনো অ্যাসিড টিআরএনএ? শুধু টিআরএনএ তো আমি বুঝছি, আবার অ্যামিনো অ্যাসিড টিআরএনএ, হোয়াট ইজ দিস গোলাল? তাই না? আচ্ছা, তোমাদেরকে বুঝাই, বিষয়টা আসলে এতটা কঠিন না। সো তুমি তো নর্মাল টিআরএনএ সম্পর্কে জানো, তাই না? নর্মাল টিআরএনএর সাথে যদি একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাড হয়, আমি বলছিলাম যে অ্যামাইনো অ্যাসিডের 3' এন্ডের দিকে তোমার হচ্ছে যে সিসিএ, সরি টু সে ইয়েস, হ্যাঁ, ওখানে একটা সিসিএ না এসিসি, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, সো একটা সিকোয়েন্স থাকে। সো ওই মাথার মধ্যে অ্যামিনো অ্যাসিড নিয়ে ঘুরতে পারে হচ্ছে যে টিআরএনএ। সো যখন এই টিআরএনএ একটা মাথার মধ্যে যে কোনো একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে ফেলবে, সো সে হয়ে যাবে এই যে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ। এবং বলে রাখা ভালো, ধরো এটা একটা তোমার টিআরএনএ, কেমনে আমার আঁকা সুন্দর হবে না আমি জানি, ডোন্ট মক মি, ওকে বয়েস, আচ্ছা ডোন্ট মক মি, ভাইয়াকে মক করো না। এইটা ধরো একটা অ্যামিনো অ্যাসিড, এটার মাথায় লাগবে, তো আমরা যদি লাগাই দেই, তাহলে লাগানোর পর চিত্রের অবস্থা হবে অনেকটা, আচ্ছা এখানে অ্যান্টিকোডনগুলো দেখানো হয় না, এখানে অ্যান্টিকোডন দেখাই দিই, অ্যান্টিকোডন, এটা ভেরিয়েবল অঞ্চল, এই জায়গাটা, এই জায়গাটা, তারপরে হচ্ছে এই জায়গাটা হচ্ছে ডি ফাস। আচ্ছা ঠিক আছে, সো এই প্রান্তে ধরো আমার হচ্ছে আমার লেগে গেছে অ্যামিনো অ্যাসিডটা। সো এইটা হচ্ছে আমার বেসিক্যালি টিআরএনএ। এবং একটা কথা বলে রাখা ভালো, সো যে একটু এটা এক্সট্রা ইনফরমেশান, যে এই যে যখন অ্যামিনো অ্যাসিডটা লেগে গেছে, অ্যামিনো অ্যাসিডটা এখন অ্যাক্টিভেটেড হয়ে গেছে, এর আগে কিন্তু অ্যামিনো অ্যাসিডটা অ্যাক্টিভেটেড ছিল না। সো এই জন্য অ্যামিনো অ্যাসিডটাকে আমরা ডাকি হচ্ছে অ্যাক্টিভেটেড অ্যামিনো অ্যাসিড। এবং এই অবস্থায় টিআরএনএটাও তার সম্পূর্ণ অবস্থা প্রাপ্ত হয়েছে বলা যায়। সো এই জন্য এই অবস্থাটাকে আমরা চার্জড টিআরএনও আমরা ডাকতে পারি। সো অ্যামিনো অ্যাসিড হয় কি অ্যাক্টিভেটেড, আর টিআরএনএ হয় চার্জড। সো টিআরএনএকে তোমাদের বইয়ের ভাষায়
বইয়ের ভাষায় সহজে বলছে কি এটাও নাকি সক্রিয় হয়েছে বা অ্যাক্টিভেটেড, বাট বড় ক্লাসের বইগুলোতে হচ্ছে যে এটাকে বলা হয়েছে কি অ্যাক্টিভেটেড আর এটাকে ডাকা হয় চার্জ টিআরএনএ। তোমরা চাইলে অ্যাক্টিভেটেড টিআরএনএ হয়ে তৈরি হয়েছে এটাও বলতে পারো, কেউ যদি ভুলে যাও অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ তৈরি হয়েছে। দেখো এই পুরা টিআরএনএটা কিন্তু এখন কি হয়ে গেছে, এই পুরা জিনিসটা কিন্তু এখন ওকে, সেই পুরা জিনিসটা কিন্তু এখন কি বলো তো, অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ, তাই না? অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ পুরা জিনিসটা এখন কি অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ। আর টিআরএনএটা যদি শুধু টিআরএনএর অবস্থা নিয়ে বলি, সে এখন চার্জড অবস্থায় আছে, এটা জাস্ট বলতে চাচ্ছি। এবং শুধু অ্যামিনো অ্যাসিডটা নিয়ে যদি কথা বলি, সে এখন অ্যাক্টিভেটেড অবস্থায় আছে। আর পুরো জিনিসটা হচ্ছে কি অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ বলতে পারো। আর কেউ যদি একদম ভুলে যাও তখন সে বলবে হচ্ছে অ্যাক্টিভেটেড বা সক্রিয়কৃত টিআরএনএ, জাস্ট যদি ইন কেস ভুলে যাও। বাট একদম ভালো হবে কি অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ বলা। আচ্ছা, সো এই জিনিসটা তৈরি করতে কিন্তু আসলে এটিপি খরচ হয়, তো আমি একটু বলে দিই। এটিপি খরচ হবে এবং সেটা এএমপিতে কনভার্ট হয়ে যাবে, দুইটা ফসফেট এখানে ইউজ হয়ে যাবে আসলে বেসিক্যালি। তো এবং এই যে প্রসেসটা, এই যে টিআরএনএটা তো অ্যামিনো অ্যাসিড টিআরএনএ তৈরি করলো, এই প্রসেসটার মধ্যে কোন এনজাইম জানি কাজ করতেছে বললাম, এই যে উপরে যে বললাম অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস, এই এনজাইমটা হচ্ছে এই প্রসিডিউরটার মধ্যে প্রভাবক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে। অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস এই অ্যামিনো অ্যাসিড টিআরএনএ তৈরি করতেছে। তাহলে এখন আশা করি ক্রিস্টাল ক্লিয়ার জিনিসটা কি। আচ্ছা, এনজাইমটার দুইটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে হাই ফিডিলিটি এনজাইম এবং এটা প্রুফ রিডিং অ্যাক্টিভিটি এবং এডিটিং ফাংশন কিন্তু আছে এটা। তো যার কারণে আসলে এই যে ধরো টিআরএনএ যদি কোনো কারণে ভুল অ্যামিনো অ্যাসিড লাগানো হয়, সেই টিআরএনএ সিনথেসিস এনজাইমটা কিন্তু এটাকে হিট করে ভুল অ্যামিনো অ্যাসিডটাকে সরায়ে আবার কারেক্ট অ্যামিনো অ্যাসিডটা এখানে বসায় দিতে পারে, ঠিক আছে? সো এই জিনিসটা সম্ভব, কিন্তু ঝামেলাটা হচ্ছে যে এই এনজাইমটা পুরা ট্রান্সলেশন প্রসেসটাকে যেহেতু রেগুলেট করে না, অন্যান্য প্রোটিন ফ্যাক্টরগুলো সহজে যেহেতু রেগুলেট করে, ওগুলোর কিন্তু আবার প্রুফ রিডিং অ্যাক্টিভিটি বা এগুলো না থাকার কারণে আলটিমেটলি শেষ পর্যায়ে আসলে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনটা দরকার পড়ে। তাই এই এনজাইমটার হাই ফিডিলিটি থাকা সত্ত্বেও, প্রুফ রিডিং অ্যাক্টিভিটি থাকা সত্ত্বেও আসলে পুরো ট্রান্সলেশন প্রসেসটার শেষ হওয়ার পরে একটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশান কিন্তু সত্যিকার অর্থে লাগে। এই এনজাইমটা শুধুমাত্র হচ্ছে টিআরএনএতে ভুল অ্যামিনো অ্যাসিড লাগলে সেটা কারেক্ট করতেছে, তার কাজটা একটা ছোট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে? সো এই জিনিসটা আগে ক্লিয়ার রাখুন। তো আমরা রিকোয়ারমেন্টগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার হয়ে গেছে আইডিয়া, যে আমাদের 3 ধরনের এমআরএনএ লাগতেছে, আরএনএ লাগতেছে, এমআরএনএ লাগতেছে, স্টার্ট কোডন থাকবে, স্টপ কোডন থাকবে, টিআরএনএ লাগবে। তারপরে হচ্ছে টিআরএনএ কী করবে, রিড করবে বেসিক্যালি। তোমার হচ্ছে যে এই ধরো এমআরএনএতে একটা কোডন আছে, ধরো AUG, সো এটা কি মিনিং করতেছে সেটা হচ্ছে রিড করবে। এই যে ধরো অ্যান্টিকোডন প্রান্তে এখানে আছে ইউ আছে, তারপর হচ্ছে কেউ যদি বলে যে স্টার্ট কোডনের অ্যান্টিকোডন কী হবে, তো তোমরা বের করো, এটা ইউ হবে, টি এর পরিবর্তে এ হয়, তাহলে এ হবে, সি হয়, তো UAC হচ্ছে তোমার অ্যান্টিকোডন হবে তোমার স্টার্ট কোডনের জন্য। এবং এই অ্যান্টিকোডন কই থাকবে, ওই যে টিআরএনএর মধ্যে। এটা কোনো কিসের অংশ, টিআরএনএর অংশ, তাই না? আচ্ছা, সো আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার আর কি। ওকে, সো এটা হচ্ছে কোডন, কোডনকে রিড করবে অ্যান্টিকোডন, কোডন থাকবে কই, এমআরএনএতে, অ্যান্টিকোডন থাকবে কই, টিআরএনএতে। ওকে, আচ্ছা, ওকে, এখন চলে আসে হচ্ছে স্টেপস নিয়ে আলোচনা করতে। তো তুমি বুঝতে পারতেছো যে আসলে সবগুলা প্রসিডিওরের বেসিক স্টেপ কিন্তু 3টা: ইনিশিয়েশন করা, ইলংগেশন করা এবং হচ্ছে বলা যায় কি বলবো, টার্মিনেশন করা শেষমেশ। সো এখানেও কিন্তু বেসিক 3টাই স্টেপ, কিন্তু স্টেপগুলো প্রচণ্ড লেভেলের ঝামেলা। সত্যি কথা বলতে গেলে ট্রান্সলেশন প্রসেসটা যদি ইন ডিটেল দেখতে যাও, এটা খুবই হার্ড এবং খুবই একটা কমপ্লিকেটেড প্রসিডিউর টু এক্সপ্লেইন। বাট একবার বুঝে গেলে তোমরা জাস্ট ওইটা নিয়ে তোমার আর সমস্যা হবে না আর কি, কিন্তু আসলে প্রথম ধাক্কায় বুঝতেটাই সমস্যা হয়। আচ্ছা, তো আমি যদি একটু হালকা করে মানে পুরো প্রসেস যাওয়ার আগে জাস্ট একটা রিভিউ করি, তাহলে তোমাদের আইডিয়া হবে মনে। দেখো, আমরা তো জানি যে রাইবোজোমের মধ্যে এই ঘটনাটা ঘটবে। ধরো এটা একটা রাইবোজোম, ঘটনাটা কোথায় ঘটবে, রাইবোজোমের মধ্যে। এই রাইবোজোমের মধ্যে এমআরএনএ এন্টার করবে, এখানে হচ্ছে টিআরএনএগুলো রিড করা শুরু করবে। তো তাহলে এটাকে আমি কেমনে দেখাইতে পারি? ধরো এই যে মজার ব্যাপার হচ্ছে কি, রাইবোজোম জেনারেলি হচ্ছে কি আমাদের ATS রাইবোজোম থাকে।
এইটিএস রাইবোজোমটা হচ্ছে দুইটা সাব ইউনিট নিয়ে তৈরি। একটা হচ্ছে তোমার কি বলবো 60S সাব ইউনিট, একটা হচ্ছে 40S। সো একটাকে বলতে পারি আমরা হেভি সাব ইউনিট, আরেকটাকে আমরা ডাকতে পারি লাইট সাব ইউনিট। এবং আমরা যদি প্রোক্যারিওটার দিকে তাকাই, তাদেরও কিন্তু 70S রাইবোজোমটা হচ্ছে যে কীভাবে তৈরি হয়, তাদেরটা তৈরি হচ্ছে যে 30S এবং 50S দুইটা মিলে, ইফ আই এম নট রং। ওকে, তো একটা জিনিস খেয়াল করবা যে নোংরা যোগ করলে কিন্তু এখানে 80 আসতেছে, কিন্তু আমরা লিখতেছি 70, আবার এখানে যোগ করলে 80, 100 লিখতেছি 80। এই জিনিসটা কেন? এটা রাইবোজোম পড়ানোর সময় আসলে ভালো বোঝানো যেত, কিন্তু আমি এখানে ছোটো করে বলে রাখি যে আমাদের ভেদবার্গ ইউনিট অনুযায়ী, ভেদবার্গ ইউনিটটা হচ্ছে কি আসলে বলা যায় কি সেডিমেন্টেশন রেটের উপর। অর্থাৎ এই সিঙ্গেল সাব ইউনিটটা যতটুকু সেডিমেন্টেশন রেট দিত সেটা হচ্ছে 60S আসতো, আবার এই যে সিঙ্গেল 40S সেটার সেডিমেন্টেশন রেট আসতো হচ্ছে 40S এর মতো। সো এটার ভেদবার্গ ইউনিটে এটা এস দ্বারা প্রকাশ করে। সো ভেদবার্গের প্রথম অক্ষর হচ্ছে এস, ভেদবার্গ, ঠিক আছে? এটা এস সাইলেন্ট থাকে আর কি, এজন্য এস আসছে এখান থেকে। তো ভেদবার্গ যে ইউনিটটা, এই ভেদবার্গ ইউনিট অনুযায়ী যে তোমার একটা সিঙ্গেল পার্টিকেলের আসতেছে এত, এই পার্টিকেলের আসতেছে এত, কিন্তু দুইটাকে যখন একসাথে করে দাও তখন এটার সেডিমেন্টেশন আসে হচ্ছে 80, অর্থাৎ কমে যায়। সো এটা কিন্তু আসলে গাণিতিক যোগ বিয়োগের হিসাব না। তো ওই জিনিসটা মাথায় রাখবা যে এটা গাণিতিক যোগ বিয়োগের হিসাব না, যে তুমি যোগ করলে কত পাচ্ছ ওইটা বুঝাচ্ছে এটা। তো যদিও এইটিএস সাব ইউনিটটা দুইটা সাব ইউনিটের তৈরি, আমরা বেসিক্যালি যোগ করে দিলে হয়ে যেত, বাট এটা আসলে যোগের হিসাব না। এটা আসলে সেডিমেন্টেশন রেট কত হয় সেটার উপর ডিপেন্ড করে এটার নামকরণটা দেওয়া বা এটার একটা ভ্যালু দেওয়া আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মনে থাকে না, আসলে আমি মনে রাখার একটা টেকনিক বলি, সেটা হচ্ছে খেয়াল করবা 4, 6, 8 এইটা কিন্তু একটা ক্রমিক জোড় সংখ্যা বা বলতে পারি যে ইভেন নাম্বার। দেখো সিরিয়াল ইভেন নাম্বার, 4-এর পর 6 আসে, 6-এর পর 8 আসে। সো দেখো 4, 6, 8। আবার এই জায়গায় দেখো 3, 5, 7। এটা একটা সিরিয়ালে আনইভেন নাম্বার, তাই না? বা অড নাম্বার বলতে পারি। তো এখান থেকে আমি মনে রাখতে পারি যে 70S কীভাবে তৈরি হয় আর 80S কীভাবে তৈরি হয়। আচ্ছা, যাই হোক। সো রাইবোজোমের দুটার ইউনিটের মধ্যে হেভি ইউনিটটা একটু উপরের দিকে থাকে এবং লাইট ইউনিটটা হচ্ছে নিচের দিকে থাকে। সো এটা হচ্ছে হেভি সাব ইউনিট, এটা হচ্ছে লাইট সাব ইউনিট ধরে নিলাম। এটা তাইলে কত হবে? 60S, এটা হবে 40S। মজার ব্যাপার হচ্ছে কি, এই দুই সাব ইউনিটের মাঝখান দিয়ে, আচ্ছা আরেকটু ব্যাপারটা বলি, যে ধরো আমাদের ডিএনএ কই ছিল? নিউক্লিয়াসের ভিতরে, তাই না? সো নিউক্লিয়াসের ভিতরে আমার কী ছিল? আহা, এত কচি কেন আমি আঁকতে পারি না কেন? কচি খোকার মতো আঁকতেছে জিনিসপত্র। আচ্ছা, তো এটা ছিল ডিএনএ। ডিএনএর একটা নির্দিষ্ট অংশ থেকে তৈরি হলো এমআরএনএ। সো এই এমআরএনএটা বের হয়ে যাবে, ঠিক আছে? এই বেস সিকোয়েন্সটা বের হয়ে যাবে। সো বের হয়ে গিয়ে ধরো এই দিকটা ঢুকবে, একটু এটাকে অন্য কালার দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই এমআরএনএটা ঢুকবে, এই দুজনের মাঝখান দিয়ে ঢুকলো, দুজনের মাঝখান দিয়ে ঢুকলো। ঢুকার পরে এখানে যে কোডনগুলো আছে, এই কোডনগুলোকে রিড করতে আসবে কে? এক একটা অ্যাক্টিভেটেড টিআরএনএ। সো কোড করতে আসবে, কোড করতে এসে যখন দেখবে যে ম্যাচ করে গেছে, হ্যাঁ এই টিআরএনএ এটারই, তখন হচ্ছে সুন্দর মতে এই অ্যামিনো অ্যাসিডটাকে এখানে রেখে যাবে, এই হেভি সাব ইউনিটে রেখে যাবে। যদি আমার আঁকা অনুযায়ী অনেক উপরে চলে গেছে, সো হেভি সাব ইউনিটে যদি আরও বড়ো করে আঁকতাম তাইলে হইতো। সো এখানে রেখে যাবে, তারপর আরেকটা আসবে, আরেকটা অ্যামিনো অ্যাসিড রেখে যাবে, আরেকটা আসবে, আরেকটা অ্যামিনো অ্যাসিড রেখে যাবে। অর্থাৎ এই যে ব্যাপারটা, এই এমআরএনএ মানে অর্থাৎ রাইবোজোমটা কিন্তু মুভ করে সামনের দিকে। আইদার রাইবোজোম সামনের দিকে মুভ করে, নাইদার হচ্ছে তোমার হচ্ছে যে বলতে পারি হচ্ছে যে এমআরএনএটা বাম দিকে মুভ করতেছে। অর্থাৎ আমি বলতে পারি কি, রাইবোজোমটা হয় ডান দিকে মুভ করতেছে, না হয় এমআরএনএটা বাম দিকে মুভ করতেছে। আসলে ডান বামের বিষয় না, একটু পরে বুঝবা কোন ডিরেকশন থেকে কোন দিকে যাচ্ছে, বাট জাস্ট ধরে নাও ডান বামের বিষয়টা। তো এটা নির্দিষ্ট দিকে মুভ করবে। সো মুভ করতে করতে আলটিমেটলি হচ্ছে কি, মানে কিছুক্ষণ পর পর এক একটা টিআরএনএ আসবে,
ওই জায়গায় রিড করবে, ঠিক আছে? সো এরকম রিড করে এক একটা কোডন রিড করে করে এক একটা কোডন রিড করে করে, তাই না? সো এমআরএনএ যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ হবে, তো পুরো এমআরএনএটা আসলে আলটিমেটলি কোনো না কোনো সময় প্রতিটা কোডনই আসলে রিড হয়ে যাবে, যেহেতু এমআরএনএটা রাইবোজোমের ভিতর দিয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারতেছো আশা করি। সো একটা মেশিনের মতো চিন্তা করো, মেশিন যেমন রান হইতেছে সামনের দিকে, এখানে ধরো একজন বসে আছে চেকার, তো এখানে দেখে যে কী হচ্ছে, এইগুলো এটা রিড করলো, শেষ গেছে গা, তো ওইটা সামনে চলে গেলে আবার একটা নতুন অংশ আসতেছে, এই নতুন অংশটা সামনে চলে আসবে, তো তখন ওইটাকে রিড করতেছে। সো এইভাবে রিড করে 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 অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জমা করলো এই জায়গায়, তাদের মাঝখানে এবার পেপটাইড বন্ড তৈরি হবে। এবং তুমি জানোই যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের মাঝখানে যখন পেপটাইড বন্ড তৈরি হয়, সেটা আলটিমেটলি শেষমেশ প্রোটিন তৈরি করে। আচ্ছা, সো তোমাদের একটা কনসেপ্ট আছে যে পলিপেপটাইড এবং প্রোটিনের মধ্যে কোনো পার্থক্য আছে কি না? হ্যাঁ আছে, মানে ধরো 100টার কম হইলে, মানে কী বলবো, লেস দ্যান 100 অ্যামিনো অ্যাসিড যদি 100-র কম হয়, তখন আমরা সেটাকে বলি হচ্ছে পলিপেপটাইড, বাট 100-র বেশি হলে সেটাকে আমরা প্রোটিন রাখি। সো প্রোটিন আর পলিপেপটাইড আসলে ওয়ান কাইন্ড অফ, বলা যায় কি ব্রডার সেন্সে পলিপেপটাইডকে আমরা প্রোটিন রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি তোমাদের স্টেপস নিয়ে আমি আসলে বলছিলাম আলোচনা করবো, বাট স্টেপস নিয়ে আলোচনা করার আগে আমি পেপটাইড বন্ড নিয়ে আলোচনা করি। কারণ হচ্ছে আমি তোমাদেরকে অলরেডি একটা রিভিউ তো দিয়ে দিছি, নাকি? রিভিউ তোমাদের দিয়ে দিলাম না, যে কেমনে আসলে প্রসেসটা হচ্ছে, তো এটার একটা রিভিউ দিছি জাস্ট ছোট্ট করে, এখনও ডিটেলস স্টেপে যাই নাই। তো আশা করি একটু আইডিয়া পাইছো যে জিনিসটা কী, ঘটনাটা কী ঘটতেছে। তো ডিটেলসে যাব তার আগে হচ্ছে একটু পেপটাইড বন্ড নিয়ে আলোচনা করি, নাইলে আমার মনে শান্তি পাচ্ছি না যে তোমরা আসলে বুঝতেছো জিনিসটা। দেখো, পেপটাইড বন্ড হচ্ছে বেসিক্যালি একটা অ্যামাইনো অ্যাসিড এবং আরেকটা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে যে বন্ডটা, কীভাবে? অ্যামিনো অ্যাসিডের সংকেতটা আমাদের জানতে হবে, যে অ্যামিনো অ্যাসিড বেসিক্যালি হচ্ছে কার্বন থাকবে, কার্বনের ধরো এক হাতে যদি থাকে আর গ্রুপ, আর এক হাতে যদি থাকে COOH গ্রুপ, আর এক হাতে থাকবে NH2 গ্রুপ, আর এক হাতে হয় H গ্রুপ থাকবে, না হয় R প্রাইম গ্রুপ থাকবে, মানে আরেকটা অ্যালকাইল গ্রুপ থাকবে। সো ওইটা ম্যাটার না, মেইন কথা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিডের সংকেত হচ্ছে মোটমাট মিলে সর্বসাকল্যে বলা যায় এরকমই। তো যেখানে মাস্ট থাকা লাগবে একটা COOH মূলক এবং একটা থাকা লাগবে এমিন মূলক, অর্থাৎ একটা কার্বক্সিল গ্রুপ অ্যান্ড একটা এমিন গ্রুপ প্রেজেন্স থাকাটা এখানে মাস্ট। তো কেন? কারণ হচ্ছে অ্যামিনো অ্যাসিডের কথাই বুঝতেছে যেখানে অ্যামিন আছে, অ্যামিনো গ্রুপ আছে, এবং যেহেতু এটা অ্যাসিড, এটা একটা অর্গানিক অ্যাসিড, যে কোনো অর্গানিক অ্যাসিড একটা কার্বক্সিল গ্রুপ থাকা লাগে। সো এই জন্য এই দুটো জিনিস অবশ্যই থাকবে, বাদ বাকি দুই হাতে হাইড্রোজেন থাকুক জাহান্নাম থাকুক, এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, সত্যি কথা যেটা। তো আসলে চিন্তা করার কিছু নেই। আচ্ছা, তো এখন ধরো এখানে আরেকটা অ্যামিনো অ্যাসিড আছে, এই অ্যামিনো অ্যাসিডটার NH2 হচ্ছে ধরো এদিকে, ওকে? সো এদিকে হচ্ছে আর গ্রুপ, মানে জিনিসটা এদিক থেকে চিন্তা করো, এদিকে হচ্ছে আর গ্রুপ, তারপর ধরো এদিকে হচ্ছে H গ্রুপ, আর এদিকে হচ্ছে ধরো কার্বক্সিল গ্রুপটা। আচ্ছা, তো মজার ব্যাপার হচ্ছে কি, এখানের থেকে যদি হাইড্রোজেন সরে যায়, সরি হ্যাঁ, আমরা বলতে পারি যে এখানের OH-টাকে যদি ট্রিগার করে আর এখান থেকে যদি হাইড্রোজেন ট্রিগার্ড হয়, তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে একটা পানি সরে যেতে পারে, তাই না? আমরা জানি যে H আর OH মিলে পানি তৈরি হয়। সো এখান থেকে একটা পানি সরে যেতে পারে, পানি সরে যাওয়ার পরে এখানে একটা বন্ড তৈরি হতে পারে। বলো তো বন্ডটা কীরকম তৈরি হবে? তুমি যদি বুদ্ধিমান হও অলরেডি বুঝে গেছো কেমন বন্ড হবে। I am making mistake here basically. COO হবে না, সরি টু সে, কারণ একটা ও তো চলেই গেছে, তাই না? CONH বন্ড তৈরি হবে, অথবা আমরা কি এটাকে আরেকটু সুন্দরভাবে দেখাতে পারি, এটা অ্যাকচুয়ালি এইভাবে থাকে, তাই না? আচ্ছা, সো CONH এই বন্ডটাকে আমরা ডাকি হচ্ছে মূলত পেপটাইড বন্ড। তাহলে CONH হচ্ছে আসল প্রকৃত পেপটাইড বন্ড। ক্লিয়ার কিনা দেখো, আমি বাকিটা আঁকতে পারি, আবার এঁকে দিই এখানে, নাইলে বলবা যে বাকিটা আঁকি নাই। সো আগের বাকি জিনিসপত্র সেম থাকবে, এটা নিয়ে তোমার প্যারা নাই।
বাকি জিনিসপত্র সেম আছে, ঠিক আছে। আচ্ছা, সো এটা আর প্রাইম দিলাম, নাহলে আবার এটার সাথে এটা ম্যাচ খেয়ে যাচ্ছে। আচ্ছা, তো মূল যে বন্ডটা তৈরি হলো এক অণু পানি অপসারিত হয়ে বা ওয়ান মলিকিউল অফ ওয়াটার এখান থেকে রিমুভাল অফ ওয়ান মলিকিউল অফ ওয়াটার অ্যান্ড মেকিং দ্য CONH বন্ড, দিস ইজ দ্য পেপটাইড বন্ড মেকিং ওভার হেয়ার। সো কীভাবে দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড তৈরি হচ্ছে আশা করি ক্লিয়ার। এখন আরও কয়েকটা বেসিক নিয়ে প্রশ্ন করি, তোমাদের অনেক সময় কখনো কখনো ঠিকই প্রশ্ন আসে, তোমরা বুঝো না, উত্তর ভুল দাও। বলো তো ডাইপেপটাইডে কয়টা বন্ড আছে, পেপটাইড বন্ড আছে? ডাইপেপটাইড মানে দুই, উত্তর ম্যাক্সিমাম আমি পাইছি হচ্ছে অ্যান্সার 2, মানে পেপটাইড কয়টা বন্ড আছে? 2টা। পেপটাইড বন্ড কয়টা? 2টা নাকি? বাট এটা সরাসরি একটা ভুল অ্যান্সার, পেপটাইড বন্ড একটা। কেন? কারণ ডাইপেপটাইড তৈরি হয় 2টা অ্যামিনো অ্যাসিড নিয়ে, 2টা অ্যামিনো অ্যাসিডের মাঝখানে একটা পেপটাইড বন্ড আছে, তাহলে উত্তর হবে কি 1। তাহলে লিখে ফেলো যে ডাইপেপটাইডের মাঝখানে কিন্তু কয়টা আছে। আমি তোমাদেরকে কিন্তু অনেক কিছু মুখে বলতেছি, মানে প্রশ্নটা তুলতেছি না, তোমরা কিন্তু প্রশ্নটা তুলে লিখবা। তোমার খাতায় যখন বায়োলজি তুমি নোট করবো যাতে সব কিছু থাকে, ঠিক আছে? কারণ তুমি 1 মাস 10 মাস পরে যখন আসে রিভিশন দিতে যাবে যাতে কোনো মনে না হয় আল্লাহ এটা কী পড়াইছে ভাইয়া, নিজে ভুলে গেছি আমি। বলো তো এখন, তাহলে বুদ্ধি থেকে বলো তো ট্রাইপেপটাইডে কয়টা আছে? এখন হয়তো পারতেছো 2টা আছে, কারণ অর্থাৎ যত বলবে তার থেকে 1 কম, কারণ ট্রাইপেপটাইডে 3টে অ্যামিনো অ্যাসিড আছে, এগুলোর মাঝখানে তাহলে 2টা বন্ড আছে, 1টা 2টা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরকম ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড এবং কত, এরপরে থেকে শুরু হয়ে হচ্ছে কি অলিগোপেপটাইড বলতে পারি 10 পর্যন্ত। তো এরপরে হচ্ছে আমরা 100 পর্যন্ত রাখতে পারি হচ্ছে কি যে তোমার লেস দেন 100 পর্যন্ত আমরা হইলে আমরা বলবো যে সেটা পলিপেপটাইড। 100-র উপরে হওয়ার পরের থেকে 100 এবং 100-র পরের থেকে আমরা বলি হচ্ছে যে এটা অবশ্যই প্রোটিন রাখতে হবে, এটাকে পলিপেপটাইড আর দাগা যাবে না। সো বেসিক্যালি পলিপেপটাইড বলো, ওগুলো আসলে এক ধরনের প্রোটিনের আন্ডারে পড়ে। যেমন ইনসুলিন, যে প্রোটিনটা, ইনসুলিনকে প্রোটিন ডাকা হয়, বাট এটা অ্যাকচুয়ালি পলিপেপটাইড, কারণ সেটার মধ্যে 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে তো তোমরা বুঝতেছই যে ইনসুলিনকে আমরা প্রোটিন ডাকলো, এটা বেসিক্যালি একটা পলিপেপটাইড, এটার মধ্যে মাত্র 51টা অ্যামাইনো অ্যাসিড আছে, ঠিক আছে না? সো এরকম অনেক সময় ডাকা হয়, কোনো ওইটা নিয়ে আসলে মেজর কোনো প্রবলেম না, বাট থিওরিটিক্যালি 100-র কম হইলে আমরা সেটাকে পলিপেপটাইডই রাখতে পারি। ওকে, আচ্ছা, যাই হোক। তো আশা করি পলিপেপটাইড বন্ড নিয়ে তোমাদের কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখলাম, যাতে এটা পরবর্তীতে ওই যে খাদ্য পরিপাকের চ্যাপ্টারও লাগে, অর্থাৎ ফুড ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনের চ্যাপ্টারও লাগে। যদি তোমাদের থাকে তো ভালো, না থাকলেও এটা তোমাদের আসলে অ্যাডমিশনে পড়াই লাগবে আলটিমেটলি। আচ্ছা, তো এখন আসলে আসে, এখন বহুত বকবক করছে, এখন আসলে স্টেপস পড়াই নাইলে আসলে হচ্ছে না, তাই না? স্টেপস, ওকে। আচ্ছা, যদি স্টেপস দেখি তো এখানেও আগের মতো যেটা বললাম যে ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন থাকবে। তো শুরু করি ইনিশিয়েশন। কীভাবে শুরু হয়? জিনিসটা সুন্দর বাট কঠিন, বাট সুন্দর। আচ্ছা, কেন কঠিন বলতেছি একটু পরে বুঝবা কেন কঠিন বলতেছি চান্দু। তো ফার্স্ট অফ অল যেটা হবে যে আমি তোমাদেরকে একদম সুন্দর করে স্টেপ ওয়াইজ লিখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যে ডিসঅ্যাসোসিয়েশন অফ 80S রাইবোসোম টু 40S and 60S রাইবোসোম, বা সরি রাইবোসোম তো না, মানে এটা তো সাব ইউনিটে ভাগ হয়ে যায়, সো আমি সাব ইউনিট বলি। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম যে ফার্স্ট অফ অল তো আগে হচ্ছে ডিএনএ ট্রান্সলেশনের আগে হচ্ছে রাইবোসোম মানে একটা সিঙ্গেল ইউনিট আকারে থাকে, বাট ট্রান্সক্রিপশনের সময় হচ্ছে এই ভাগটা হয়ে যায়, হেভি সাব ইউনিট এবং লাভ সাব ইউনিটের যে ভাগটা, তো সেটাই আমি মূলত বলছি, ঠিক আছে? এটা তো আশা করি বুঝছো, এটা আমার ছবি এখানে আবার আঁকার দরকার নেই আশা করি। তারপরে স্টেপে যেটা হচ্ছে যে এই যে ভাগটা হইলো, এখন ভাগ হওয়ার পরে তো হচ্ছে এমআরএনএ আসবে, ভালো কথা, লাগবে একজনের সাথে। কার সাথে লাগবে? মনে রাখবা 40S যেটা নিচে থাকে, অর্থাৎ ঠিক আছে, আমি যদি একটু দেখাই তোমাদেরকে, আবারও আঁকার প্রয়োজন মনে করছিলাম যে নাই, কিন্তু যদি এটা চিন্তা করে যে 60S উপরে 40S নিচেরটার সাথে এসে এমআরএনএ যুক্ত হইতে আসবে, ঠিক আছে? কার সাথে এমআরএনএ যুক্ত হইতে আসবে? নিচেরটার সাথে। আচ্ছা, তো নিচেরটার সাথে যুক্ত হবে, কিন্তু তার আগে হচ্ছে টিআরএনএ যুক্ত হবে, সেটাও তোমার 40S-এর সাথে, ঠিক আছে? টিআরএনএটা যুক্ত হবে, সেটাও 40S-এর সাথে। আচ্ছা, তো এখন
তোমার টিআরএনএটা যুক্ত হবে কোন টিআরএনএ বলো তো? ম্যাক টিআরএনএ, অর্থাৎ ম্যাথিওনিন টিআরএনএ। কেন বলো তো? কারণ স্টার্ট কোডন কাকে নির্দেশ করতেছে? ম্যাথিওনিনকে। সো ফার্স্টে যে টিআরএনএটা আসবে সেটা অ্যাক্টিভেটেড কোন টিআরএনএ হবে? ম্যাট টিআরএনএ, অর্থাৎ ম্যাথিওনিন যুক্ত টিআরএনএটা আসবে। কার সাথে লাগবে বলো তো? কার সাথে লাগবে? 40S এর সাথে লাগবে, 40S সাব ইউনিটের সাথে লাগবে। এখন এটা লাগলে যেটা হয় সেটা হচ্ছে কি, প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স বা বলা যায় কি ফরমেশন অফ পিক ফরমেশন। সো আমরা স্টেপটাকে বলতে পারি ফরমেশন অফ পিক অথবা পিক ফরমেশন। ছবি তুলে আমরা বলি না পিক, সো ওই পিক ফরমেশন, বাট এটার অর্থ আছে। কি অর্থ? প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স, এখনও শুরু হয় নাই, শুরু হওয়ার আগে একটা কমপ্লেক্স হচ্ছে, ঠিক আছে? আরও একটা কমপ্লেক্স হবে, চিন্তার কারণ নাই, জিনিসটা একটু ভেজালি, ঠিক আছে? সো প্রি ইনিশিয়েশন কমপ্লেক্সটা তৈরি হলো এই ম্যাক টিআরএনএ যখন 40S এর সাথে এসে লাগলো। ওকে, আচ্ছা, এখন তো আমার ওই এমআরএনএ সহ আবার যুক্ত হইতে হবে নাকি? এমআরএনএ সহ যুক্ত হইতে হবে। তাহলে এই যে পিক যে তৈরি হইলো, তাই না, নিচে, অর্থাৎ এই যে লাইট সাব ইউনিটটার সাথে যে যুক্ত হইলো টিআরএনএ যুক্ত হইলো, ঠিক আছে? আমি নর্মালভাবে দেখাচ্ছি। এখন এটার সাথে আবার এমআরএনএও যুক্ত হইতে হবে, এই কমপ্লেক্সটার সাথে এমআরএনএ এসে যুক্ত হবে, অর্থাৎ এই পিকের সাথে এখন যুক্ত হবে কে? ওই আমার এমআরএনএ। তাইলে এটা কি তৈরি হইলো? এখন পিকের সাথে এমআরএনএ যখন যুক্ত হইলো, এই ম্যাক টিআরএনএ তখন অলরেডি তোমার স্টার্ট কোডন সার্চ করা শুরু করে দিবে, অর্থাৎ আমরা বলতে পারি পিকের সাথে এমআরএনএর অ্যাসোসিয়েশন হইলো। তো তোমরা একটু লিখবা, আমি জাস্ট তোমাদেরকে সংক্ষেপে লিখলাম, যাতে সংক্ষেপে লিখলে কিন্তু ভালো মনে থাকে একটা প্রসিডিওর, ঠিক আছে? তোমরা বড় করে লিখবা, আমি ইচ্ছা করে বড় করে লিখি নাই, মানে কি বলবো, বর্ণনা করে লিখলে আমাদের কোনো জিনিস মনে কম থাকে, বাট এটাকে সিম্বলিক ওয়েতে লিখলে মনে বেশি থাকে, এই জন্য আমি প্লাস মাইনাস দিয়ে লিখতেছি। যেমন এখানেও কী করছি, ম্যাট টিআরএনের সাথে 40S সাব ইউনিট যুক্ত হয়ে পিক ফরমেশন করছে। আমি কিন্তু আগে বলতে পারতাম পিক ফরমেশন, বাট না, আমি আগে বলছি যে জিনিসটা কী, মানে তোমাকে একটু প্লাস মাইনাস দিয়ে বুঝাচ্ছি জিনিসটা। আচ্ছা, তো পিকের সাথে এমআরএনএ যুক্ত হয় এবং শুরু হয় যে সার্চ ফর স্টার্ট কোডন কই কাহা হে, স্টার্ট কোডন খোঁজা শুরু করে দেয়। কে শুরু করে? ওই যে পিকের মধ্যে যে ম্যাট টিআরএনএ আছে সেটা। আচ্ছা, তো শুরু করলো, ভালো কথা। এখন আরেকটা জিনিস ঝামেলা হয়েছে, যে 60Sটা বাকি রয়ে গেছে না, একটু চিন্তা করে দেখো তো, 60Sটা তো উপরে বসে বসে আলু খাচ্ছে, তাই না? একটু চিন্তা করে দেখো, এই যে আমি যদি বলি যে এখানে নিচে হচ্ছে 40S লাইট সাব ইউনিট, উপরে হচ্ছে 60S, তো এটার সাথে টিআরএনএ যুক্ত হইলো, এটার সাথে এমআরএনএ যুক্ত হইলো, তো 60S তো বসে বসে মানে আলু খাচ্ছে ভাই, ঠিক আছে? আচ্ছা, তো এই 60S এখন হচ্ছে সুন্দর মতো এর সাথে এসে জোড়া লাগবে, তাহলে এরপরের স্টেপ হচ্ছে এর সাথে জোড়া লাগবে, এবং এটা তৈরি করবে কি জানো, একটা কমপ্লেক্স তৈরি করবে। আমরা বলতে পারি পুরোটা মূলে একটা 80S হয়ে গেল না? আমরা বলতে পারি কি, দেখো এই স্টেপে বলতে পারি সিনথেসিস অফ 80S ইনিশিয়েশন কমপ্লেক্স। আরেকটা কমপ্লেক্স তৈরি হলো 80S ইনিশিয়েশন কমপ্লেক্স। তো এটা কেমনে তৈরি হইলো? এটা হচ্ছে বেসিক্যালি আর কিচ্ছু না, আমি তোমাদেরকে আবারও ফর্মুলার মতো করে দেখাই, তাহলে ভালো মনে থাকে। সো এই যে পিকের সাথে এমআরএনএটা লাগলো নাকি, পিকের সাথে যে এমআরএনএটা লাগলো, এইটার সাথে উপরে যে বসেছিল, বসে বসে আলু খাচ্ছিল যে 60S সাব ইউনিটটা, ওই 60S সাব ইউনিটটা যুক্ত হয়ে তোমার মোটমাট মিলে একটা 80S ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি করে ফেললো। দেখো জিনিসটা কত সোজা, আমি একটু আস্তে আস্তে পড়াচ্ছি বলে সোজা হচ্ছে, আশা করি। জিনিসটা আসলে এত সোজা ছিল না, আমি বুঝতে পারতেছি তোমাদের কষ্টটা। সো যাই হোক, একটু মনোযোগটা ধরে রাখো, তাইলে আশা করি পুরা কমপ্লেক্স জিনিসটা তোমার কাছে একদম হাতের মোয়া হয়ে যাবে, ঠিক আছে? সো আমি আবার একটু রিভিউ করি। ফার্স্টে কী হইলো, তোমার 80Sটা খুলে দুইটা সাব ইউনিটে ভাগ হইলো, ঠিক আছে? একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, 80Sটা ভাগ হইলো দুইটা ভাগে। এখন ছোটোটার সাথে হচ্ছে সব ক্যাচার লাগাবে, ফার্স্টে টিআরএনএ যুক্ত হবে, কোন টিআরএন? ম্যাক টিআরএনএ, ঠিক আছে? যুক্ত হয়ে প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি করলো। এখন এমআরএনএ যুক্ত হবে, তাও সেই 40S এর সাথেই ঝামেলা করতে যাচ্ছে, যেটা পিক তৈরি হলো সেটার সাথে যুক্ত হইলো, মানে বলা যায় 40S এর সাথে ঝামেলা করতেছে। তাহলে এরপরে লাগার পরে
এমআরএনএ যেহেতু চলে আসছে তাহলে টিআরএনএর কাজ তো আর বসে থাকবে না, টিআরএনএ এখন স্টার্ট করুন খোঁজা শুরু করে দিবে এই জায়গায়। আচ্ছা, এবং এখন ওই যে বসে বসে যে আলু খাচ্ছিল 60S সাব ইউনিট, এটা কিন্তু এখন সুন্দর মতে এই বাকিগুলোর সাথে অ্যাড হয়ে 80S ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি করে ফেললো। তাহলে আশা করি ক্লিয়ার। তো এইটাই ছিল মোটামুটি ইনিশিয়েশন। সো এটা খুব মাল্টিপল স্টেপে হয়েছে। সো স্টেপগুলো আমি জাস্ট বললাম, শেষ করলাম। এখন আসি যে তোমাদের 2 নাম্বার স্টেপে চেইন ইলংগেশন। চেইন ইলংগেশনের আগে আমাদের কনসেপ্ট বোঝা লাগবে যে আসলে আমরা যখন ইনিশিয়েশনটা শেষ করলাম, ইনিশিয়েশনের শেষ ধাপের অবস্থাটা যদি আমরা আসলে খুব ডিটেলভাবে বুঝতে চাই তাহলে আমাদের বোঝা লাগবে। আচ্ছা, 60S এর কিছু বৈশিষ্ট্য আছে। 60S সাব ইউনিটে 3টা পকেট আছে, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাকসেপ্টর পকেট, একটা হচ্ছে পেপটাইডাল পকেট, এবং আরেকটা হচ্ছে এক্সিট পকেট বলতে পারি, ই পকেটও বলা হয়। তো ই পকেটটা আসলে কিছু বইয়ে মেনশন করছে, কিছু বইয়ে মেনশন করে নাই, তোমাদের লেভেলে মনে হয় মেনশন করছে। তো যার কারণে আমরা বলতে পারি কি এখানে 3টা পকেট আছে এই 60S এর মধ্যে। একটা হচ্ছে অ্যাকসেপ্টর পকেট, একটা হচ্ছে পেপটাইডাল পকেট, একটা হচ্ছে এক্সিট পকেট। ক্লিয়ার? এখন আমরা যদি জিনিসটাকে একটু বড় করে আগা ট্রাই করি। আচ্ছা, তো কেমনে যে বোঝাই। সো আচ্ছা দেখো, অলরেডি তোমার এমআরএনএটা ঢুকলো, ধরো এটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশান। সো এখানে তোমার AUG স্টার্ট কোডনটা আছে। তাহলে বাদ বাকিগুলো ধরো এটা একটা আরেকটা কোডন, ধরো C1, ঠিক আছে? আমি একদম একবারে লিখলাম। এখানে ধরো C1 কোডনটা আছে, তারপরে ধরো এরপরে হচ্ছে C2 কোডন আছে, এরপরে ধরো C3 কোডন আছে। আচ্ছা, কোডনগুলো যদিও গ্যাপ দিয়ে লিখছি, এরকম কোডনের মাঝখানে গ্যাপ থাকে না আর কি, জাস্ট বোঝানোর জন্য বোঝানো। মনে রাখতে হবে যে তোমার কি যে বলবো, দাঁড়া ওয়েট এ সেকেন্ড। ওকে, সো আমি তো ভেজাল লাগাইছি মনে হয়। আচ্ছা, ভেজাল একটু লাগাইছি, সরি টু সে। আমাদের এমআরএনএটা ঢুকতেছে কোথা থেকে কোথায় আমার একটু বুঝতে হবে, যাচ্ছে কোথা থেকে কোথায়। এমআরএনএটা বাম দিকে যাচ্ছে, এটা এতটুকু বুঝো। বাম দিকে যাচ্ছে মানে কি, মানে 5 প্রাইমের দিকে যাচ্ছে, 5 প্রাইমের দিকে যাচ্ছে এমআরএনএটা। অথবা বলা যায় কি, আমাদের ধরে নেওয়া হয় কি আসলে এমআরএনএটা মুভ করে না। হায়ার লেভেলের বইগুলোতে বলে কি যে আসলে রাইবোজোমটা মুভ করতেছে, পুরো রাইবোজোম ইউনিটটা মুভ করতেছে। যার কারণে বলা হয় কি রাইবোজোম মুভ করে হচ্ছে কোন দিকে, রাইবোজোম মুভ করে হচ্ছে 3 প্রাইমের দিকে, টুয়ার্ডস 3 প্রাইম এন্ড অফ এমআরএনএ। তো যার কারণে এমআরএনএ যেহেতু 3 প্রাইম এদিকে, তাহলে এদিকে মুভ করতেছে, ঠিক আছে? তো আর রাইবোজোম এদিকে মুভ করা মানে হচ্ছে কি রিলেটিভলি আসলে এমআরএনএটা এদিকে মুভ করে না। তো আমাদের আসলে বুঝার সুবিধাতে আমরা এমআরএনএ মুভমেন্ট নিয়ে চিন্তা করব, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি ইন অ্যাকচুয়াল কেস রাইবোজোম মুভ করে বলে বিজ্ঞানীরা বলে। বাট আমাদের বুঝার সুবিধাতে আমরা কি কোনটা মুভ করাবো কোনটাকে বলো তো? অবশ্যই এমআরএনএকে মুভ করাবো। কেন আমরা বেসিক্যালি সত্যিকার অর্থে এমআরএনএ মুভ করে না? কারণ এমআরএনএ তো ওই যে কমপ্লেক্স তৈরি করে এই যে 40S এর সাথে একদম শক্ত হয়ে জোড়া লেগে আছে বলা যায়, তাই না? তো ওই জন্য আসলে এমআরএনএটা আসলে মুভ করে না যখন কমপ্লেক্স তৈরি করে ফেলে, পিক তৈরি করে ফেললো, পিকের সাথে যে এমআরএনএ যুক্ত হইল। তো আসলে মুভ করতেছে রাইবোজোম, বাট আমাদের চিন্তার সহজাতে আমাদের চিন্তা করতে হবে কি বলো, এমআরএনএ মুভ করতেছে এদিকে। তাইলে এখন আসি যে আসলে কমপ্লেক্সটা একটু আমরা বাম দিকে শিফট করি আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এইটার একটা অ্যাকসেপ্টর পকেট আছে, একটা পেপটাইডাল পকেট আছে, এক্সিট পকেট আছে। রিমেম্বার ওয়েট আ সেকেন্ড। তো
পেপটাইডাল পকেটটা হচ্ছে এখানে থাকে, অ্যাকসেপ্টর পকেটটা হচ্ছে এখানে থাকে, আর এক্সিট পকেটটা হচ্ছে এদিকে থাকে। ক্লিয়ার? কারণ যেহেতু এমআরএনএ এদিকে মুভ করতেছে, তো সর্বশেষ যে কোডনগুলো আসবে সেদিক দিয়ে এই দিক দিয়ে হচ্ছে যে এক্সিট করতেছে, তাই না? তো যেহেতু ধরে নিতেছে আমরা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে যা চলে যাচ্ছে, সো এটা এদিকে থাকবে অ্যাকসেপ্টর এন্ড, এদিকে থাকবে এক্সিট এন্ড, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে ব্যাপারটা তুমি যদি উল্টা চিন্তা করতাও তাহলে পুরো ব্যাপারটা উল্টে যেত। যদি এমআরএনএ যদি এদিকে ঢুকতো তাহলে পুরো সাইডগুলো উল্টে যেত, পুরো ব্যাপারটা। যাই হোক, আমরা একদিকে শিখি, একদিক চিন্তা করি, তোমাদের জন্য জিনিসটা সহজ করি, ডোন্ট মেক ইট কমপ্লেক্স, আরও মোর কমপ্লেক্স। তো খেয়াল করো, তোমার যখন এই যে চেইন ইলংগেশনটা মাত্র শুরু হচ্ছে, অর্থাৎ মাত্র ইনিশিয়েশনটা কমপ্লিট হইল, তখন এই যে AUG যে কোডনটা, অর্থাৎ স্টার্ট কোডন, এই যে স্টার্ট কোডনটা কার অ্যাগেনিস্টে পজিশন করা থাকে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা তোমার এই 60S রাইবোজোমের পেপটাইডাল পকেট বা পি সাইট, এটাকে আমরা বলতে পারি কি পি সাইট, পি সাইটের অ্যাগেনিস্টে একদম স্ট্যান্ড করে। তো পি সাইডে তখন কে আসে? পি সাইড, তখন হচ্ছে কি, খেয়াল করো, এখানে তো টিআরএনএটা মাঝখান বরাবর আছে, এই যে এমআরএনএর সাথে যুক্ত আছে। এখন আসলো, এসে একে রিড করলো একটা টিআরএনএ। কোন টিআরএনএ? ম্যাট টিআরএনএ। ম্যাট টিআরএনএর মাথা জানি কোনটা লাগানো? ম্যাথিওনিন লাগানো। এই ম্যাথিওনিনটা কোথায় অবস্থান করবে? এই পি পকেটে অবস্থান করবে। সো এটার অবস্থানটা কই হবে? আমরা যদি আর একটু লম্বা করে আগে, তাইলে এটা কই যাবে? এই ম্যাথিওনিনটা যাবে হচ্ছে, লাল দিয়ে দেখা যাচ্ছে না, এই ম্যাথিওনিনটা কই থাকবে? পি পকেটে থাকবে। তাহলে এটা এখন, এটা কি? ম্যাথিওনিন, ম্যাথিওনিন। তাইলে স্টার্ট কোডন অনুযায়ী টিআরএনএটা রিড করলো, এবং তার মাথায় যে ম্যাট টিআরএনএ, সেই ম্যাথিওনিন অ্যামিনো অ্যাসিড, সেটা কোথায় সে রাখবে? পি পকেটে অথবা পি সাইটে সে রাখবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। টিআরএনএটা আসলো বলতে কি, আগে থেকে তো এই জায়গাটা আমার মধ্যে আসে বেসিক্যালি। সো টিআরএনএটা একটার পর একটা আসতে থাকবে। প্রথমে কে আসলো? এই যে ম্যাট টিআরএনএ, আমি আগেই বলছি ম্যাট টিআরএনএ ওই জায়গা অলরেডি আগে থেকে বসানো আছে। সো অলরেডি ওই জায়গায় আগে থেকে রিডিং করে বসে থাকছে। এখন যখন 60Sটা আসছে, আসার পরে এই অ্যামিনো অ্যাসিডটাকে কোথায় বসায় দিছে? কোথায় বসায় রাখছে? পি সাইডে বসায় রাখছে। কোডনটা যখন AUGর পরে যে ফার্স্ট কোডন C1টা, এই C1-এর এগেনিস্টে যে অ্যামিনো অ্যাসিডটা আসবে সেটা অ্যাকসেপ্টর এন্ডে থাকবে, A1। এখানে আরেকটা টিআরএনএ আসবে, অবশ্যই এই অ্যামিনো অ্যাসিডটা আকাশ থেকে আনবে না, ট্রান্সফার আরএনএ তো তোমার এখানে ট্রান্সফার করবে। সো আচ্ছা, তো এখানে হচ্ছে আরেকটা টিআরএনএ আসলো, এই টিআরএনএ আরেকটা অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ আসলো, সে হচ্ছে C1কে রিড করলো, এবং এর অ্যাগেনিস্টে যেই অ্যামিনো অ্যাসিডটা সে ক্যারি করার কথা সে এখানে ক্যারি করলো, ঠিক আছে না, অ্যাকসেপ্টর এন্ডে রাখলো। সো এটার আমি নাম দিলাম ধরো A1, আমি জানি না কোন অ্যামিনো অ্যাসিড। সো কোডন 1 যেটা রিড করতেছে সেটার অ্যাগেনিস্টে যে অ্যামিনো অ্যাসিডটা পাইলো সেটা হচ্ছে A1, সেটা জমা রাখলো ট্রান্সফার এমআরএনএ কোথায়? তোমার হচ্ছে কি অ্যাকসেপ্টর সাইডে বা এ সাইডে। এ দিয়ে হচ্ছে অ্যাকসেপ্টর, পি দিয়ে হচ্ছে পেপটাইডাল বা পেপটাইড সাইডও বলা হয়, অ্যাকসেপ্টর পেপটাইডিল সাইড, পেপটাইডিল সাইড। আচ্ছা, তো এখন বলতে পারো ভাইয়া এই টিআরএনএ তো আগে থেকে আমি যুক্ত বুঝলাম, কিন্তু এই টিআরএনএ কোথা থেকে আসছে? এই টিআরএনএ নতুনভাবে আসতে থাকবে, ঠিক আছে? টিআরএনএর সোর্সটা সাইটোপ্লাজমে থাকে, সাইটোপ্লাজম থেকে এটা আসতেই থাকবে, এটা আসতেই থাকবে। রিড করার জন্য নতুন নতুন টিআরএনএ মাথায় করে করে নিয়ে আসতে থাকবে। যদি কোনো কারণে ভুল টিআরএনএ নিয়ে আসে, যেটা রিড করে দেখলো যে এইটা না, ভুল টিআরএনএ চলে আসছে, রিড করে দেখলো যে কোডনে অন্য অ্যামিনো অ্যাসিড, তখন কি করবে? ওই যে মনে আছে টিআরএনএ সিনথেসিস এনজাইম হচ্ছে এই টিআরএনএর মাথা থেকে ওই অ্যামিনো অ্যাসিডটা সরাইয়া যে একটা কারেক্ট অ্যামিনো অ্যাসিড সেটা বসাই দিতে পারবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আশা করি ওইখানে কনসেপ্টটাও আমরা এখানে সিমুলেশন করতে পারলাম।
তো এখন মজার ব্যাপার যেটা হচ্ছে যে চেইন ইলংগেশন, যদি আমরা চেইন ইলংগেশন বলতে এখানে আসলে কি বলবো যে অ্যামিনো অ্যাসিডগুলোর চেইন বড় হওয়াটা বোঝাচ্ছে। তো এখন যেটা হবে যখন চেইন ইলংগেশন হতে থাকবে, অবশ্যই এটা এদিকে মুভ করতেছে এমআরএনএ, ধরে নিচ্ছি। তো এমআরএনএ যদি এদিকে মুভ করে, স্বাভাবিকভাবে C1টা এখন চলে আসবে এই জায়গায়, C2টা চলে যাবে এই জায়গায়, C3 চলে যাবে এই জায়গায়। C1টা যদি পি সাইডে আসে, তার আগে যেটা হয় এই পি সাইড থেকে পি সাইড থেকে তোমার এই যে ম্যাথিওনিনটা এটা চলে যায় হচ্ছে এই জায়গায়, মানে অ্যাকসেপ্টর সাইডে মুভ করে। অলরেডি এই টিআরএন তখন এই জায়গা থেকে এক্সিট দিয়ে বাইরে হয়ে যায়, ঠিক আছে না? মানে টিআরএনে এক্সিট দিয়ে বের হওয়ার দরকার নেই, টিআরএনে এমনিই বের হয়ে যায়, মানে এই জায়গা থেকে টিআরএনে চলে যায়। এবং টিআরএনএ বের হয়ে যায় যখন, তখন তো এই অ্যামিনো অ্যাসিড আলগা হয়ে গেল। টিআরএনএ এভাবে ছেড়ে দেয়, মানে অ্যামিনো অ্যাসিডটাকে এখানে রেখে তার আসলে কাজ নাই। সো টিআরএনএ বের হয়ে যায়, আর এটা পেপটাইড সাইডে আলাদা থাকে না। সে কী করে অ্যাকসেপ্টর সাইডের এই যে অ্যামিনো অ্যাসিড, সে অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে যায়। সো এখন কি তৈরি হলো? অ্যামিনো অ্যাসিড ম্যাথিওনিন কম্পাউন্ড, তাই না? অ্যামিনো অ্যাসিডের সাথে ম্যাথিওনিন যুক্ত হয়েছে। সো ম্যাথিওনিন, আচ্ছা ম্যাথিওন হয়ে গেছে, ম্যাথিওনিন এটাও তো একটা অ্যামিনো অ্যাসিড, এটাও একটা অ্যামিনো অ্যাসিড। তাহলে দুজনের মাঝখানে পেপটাইড বন্ড তৈরি হলো। বলা যায় কি, এখানে যে নতুন টিআরএনএ, আমি এখানে যদি আঁকার চেষ্টা করি, এই যে টিআরএনএ যেটা অ্যাকসেপ্টর সাইডের দিকে আছে, এই টিআরএনএর মাথায় এখন আগের A1 অ্যামিনো অ্যাসিড আছে, পাশাপাশি এটার সাথে আবার বন্ডের মাধ্যমে লাগছে মেথিওনিন। মজার ব্যাপার হচ্ছে কি, যদিও পেপটাইডিল সাইডে পেপটাইড বন্ড তৈরি হওয়ার কথা, বাট পেপটাইড বন্ড কিন্তু তৈরি হচ্ছে না। পেপটাইডিল সাইডে চলে আসতেছে অ্যাকসেপ্টর সাইডে এসে পেপটাইড বন্ডটা তৈরি হচ্ছে। তাহলে এতটুকু ক্লিয়ার কিনা একটু বুঝো, দেখো। আমি আবার রিভিউ করবো, কোনো সমস্যা নেই, বাট একটু বুঝছো কিনা দেখো, জিনিসগুলো আবার সামারি করবো। আচ্ছা, আসলো পেপটাইড বন্ড তৈরি করলো, এরপরে কি হবে? এরপরে যেটা হবে যে ব্যাপারটা তখন আর একটু ইন্টারেস্টিং হয়ে গেল। যেহেতু এমআরএনএ আগাচ্ছে, যার কারণে এমআরএনএ আগানোর কারণে এমআরএনএর সাথে তো আসলে যুক্ত আছে বলা যায় টিআরএনএ। সো টিআরএনএ সহ মুভ করতেছে, টিআরএনএ এমআরএনএ পুরো জিনিসটা মুভ হয়ে তখন পি সাইডের দিকে চলে আসবে। পরের কন্ডিশনে এটা মুভ করে পি সাইডে চলে আসবে। তাহলে পরের ছবিটা হবে অনেকটা এরকম। সো তখন কোডন 1টা চলে আসবে হচ্ছে পি সাইডের অ্যাগেনিস্টে, কোডন 2 চলে আসবে এই অ্যাকসেপ্টর সাইডের অ্যাগেনিস্টে। তাহলে অ্যাকসেপ্টর সাইডে আবার আরেকটা টিআরএনএ আসবে, এদিকে অ্যাকসেপ্টর সাইডের দিকে আর কি, সাইডে না অ্যাকচুয়ালি, সাইডের দিকে আরেকটা টিআরএনএ আসলো, কোডন 2কে রিড করলো, ওই অনুযায়ী যে অ্যামিনো অ্যাসিডটা আরেকটা অ্যামিনো অ্যাসিড পাওয়ার কথা, ধরো A2 এখানে আসলো। আর এই যে টিআরএনএটা এখানে আগের টিআরএনএটা আসলো, তারপর হচ্ছে সে যে ওই যে দুইটা কমপ্লেক্স পাইলো, মানে ম্যাথিওনিন আর হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড 1, তো এটার মাঝখানে যে কমপ্লেক্সটা পাইলো এটা এখানে রাখলো। ঠিক আছে, তো রেখে এটা আবার এখানে এটা বের হয়ে যাবে এদিক দিয়ে, আর এটা আবার চলে যাবে হচ্ছে এদিকে চলে গিয়ে সুন্দর মতে এটা তৈরি করলো। তারপরে এটা যখন আবার আগাবে, তখন এটা আবার চলে যাবে এই জায়গায় পুরোটা। অর্থাৎ এই সাইকেলটা রিপিটেড সাইকেল চলতে থাকবে। এখন একটু দেখো, আমি এতটুকু একটু বুঝছো কিনা, মানে ব্যাপারটা কী করছো এখানে, কমপ্লেক্স ঘটনাটা বুঝছো? মানে টিআরএনএ এখান থেকে এখানে যাওয়ার পরে এটা বের হয়ে যাবে, আর বের হওয়ার আগে তার মাথায় যতগুলা মানে পেপটাইড ছিল বলা যায়, যতগুলো পলিপেপটাইড ছিল বা পেপটাইড ছিল, সেগুলোকে পি সাইডে রেখে টিআরএনএ বের হয়ে যাবে। আর সে তখন একা থাকে না, যতগুলো সঙ্গী হয়েছে, ধরো এতগুলো সঙ্গী হয়েছে, সবগুলারে নিয়ে সে অ্যাকসেপ্টর সাইডে মুভ করে। তো অ্যাকসেপ্টর সাইডে যে নতুন অ্যামিনো অ্যাসিড আছে
তার সাথে ধরো এখানে একটা নতুন অ্যামিনো অ্যাসিড আসে, তার সাথে এবার আগেরটা পুরোটা জোড়া লাগে। সো এভাবে জোড়া লাগতে 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 অনেক বড় একটা প্রোটিন তৈরি করে ফেলে। সো এটাই হচ্ছে আসল ঘটনা। এবং কখন জিনিসটা স্টপ হয়, জিনিসটা স্টপ কখন হয়, টার্মিনেশনে আসি, যখন একটা স্টপ কোডনকে সে ফেস করে। সো আলটিমেটলি যখন একটা এই এ সাইড বরাবর একটা স্টপ কোডন সে পেয়ে গেছে, তখনই সে বলবে এই আর কোনো তোমার টিআরএনএ আসা লাগবে না। সে সংকেত দিয়ে দিবে টিআরএনএ আর আসিস না, আর অ্যামিনো অ্যাসিড আনিস না, আমাদের এখানেই কাজটা শেষ করতে হবে। স্টপ কোডন বরাবর একটা টিআরএনএ এসে যখন সে রিড করলো, দেখলো যে এখানে আমার আর কোনো কিছু নাই, তো সে তো আর কোনো কিছু আনবে না তার মাথা করে। সো এই টিআরএনএ স্টপ কোডন যখন রিড করার পর দেখলো যে এইটা আসলে আর কোনো কাজের কিছু না। সো তখন যেটা হচ্ছে যে পেপটাইডিল সাইডে অলরেডি তখন যতগুলা অ্যামিনো অ্যাসিড মিলে একটা প্রোটিন আছে, অর্থাৎ যে প্রোটিনটা তৈরি হয়েছে সেটাই বলা যায় যে এক্সিট সাইড দিয়ে বের হয়ে যাবে। কারণ এখন তো আর অ্যাকসেপ্টর সাইডে যাওয়ার কোনো দরকার নেই, কারণ অ্যাকসেপ্টর সাইডে এখন এই টিআরএনএ কোনো অ্যামিনো অ্যাসিড আনতে পারে না। আনবে কেন? আনবে না, কারণ স্টপ কোডনে এসে সম্মুখীন হয়েছে। সো স্টপ কোডনে তো কোনো কিছুই নাই, স্টপ কোডন তো কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করতে পারে না। সো এই টিআরএনএ এসে যখন রিড করছে, দেখছে যে আসলে সত্যিকার অর্থে কোনো টিআরএনএ এসে রিড করা তার প্রয়োজনও পড়ে না। কারণ হচ্ছে যে এখানে যেসব প্রোটিন ফ্যাক্টরগুলো আছে, টার্মিনেশন ফ্যাক্টর, এটা মূলত টার্মিনেশন ফ্যাক্টর, এই টার্মিনেশন ফ্যাক্টরটা এই জিনিসটা চেক দিয়ে দিতে পারে, টিআরএনএ আসার দরকারও পড়ে না। তো স্বাভাবিকভাবে যখন এক্সেপ্টর সাইডে স্টপ কোডন চলে আসছে, তখন এই টার্মিনেশন ফ্যাক্টরটাই বলে দেয় যে আর টিআরএনএ আসা লাগবে না। তো তখন পেপটাইডিল সাইডে তো অনেকগুলো প্রোটিন, মানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড জমা হয়ে পেপটাইড বন্ড তৈরি হয়ে প্রোটিন একটা তৈরি হয়েই আছে। তো সে তো আর অ্যাকসেপ্টর সাইডে আসার দরকার না, কারণ এখানে আর কোনো নতুন কেউ নাই, তাই না? নতুন কেউ নাই যার সাথে যুক্ত হয়ে সে পেপটাইড বন্ড তৈরি করবে। সো তখন সে এক্সিট সাইডে যাবে, এক্সিট সাইডের মাধ্যমে এক্সিট করে বের হয়ে যাবে এই প্রোটিনটা। তো আলটিমেটলি যে প্রোটিনটা তৈরি হলো সেটাই। তো আশা করি ক্লিয়ার টার্মিনেশনটা কেমন হচ্ছে। স্টপ কোডন যখন অ্যাকসেপ্টর সাইডের অ্যাগেনিস্টে স্ট্যান্ড করে, তখন টার্মিনেশন ফ্যাক্টর সেটা বুঝতে পারে, এবং তখন পেপটাইডিল সাইডে যেই প্রোটিনটা তৈরি হয়েছে সেটা এক্সিট সাইডের মাধ্যমে বের হয়ে চলে আসে। দ্যাটস ইট। জিনিসটা কমপ্লেক্স করে গেছে, মানে এখন একটু রিভিউ করা দরকার। আল্লাহ মাবুদ, দেখো সরি টু সে, এটা পড়াইতেছি, তোমরা আমার মনে মনে গালি দিবা, কিছু করার নেই। আমি আগেই বলছি এই ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন এবং হচ্ছে যে ডিএনএর অ্যাপ্লিকেশন, এই তিনটা টপিক হচ্ছে তোমার সবচেয়ে মানে ফালতু মার্কা টপিক পুরো বায়োলজি বোটানি বইয়ের মধ্যে। এগুলো হচ্ছে খুবই হায়ার লেভেলের জিনিসপত্র, বুঝতে গেলে অনেক কথা আনতে হয়, একদম ডিটেলসে বলতে গেলে অনেক অনেক কিছু চলে আসে। বইয়ের কথা তো বই পড়ে তো আল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বোঝাই যায় না। এখন আমি পড়ানোর পরে হয়তো বইটা দেখলে হয়তো কিছু বুঝতে পারো। আমি একটাবার রিভিউ দিচ্ছি। দেখো, ইনিশিয়েশন হয় মাল্টিপল স্টেপে। ফার্স্টে হচ্ছে রাইবোজোমটা ভাগ হয় দুটা অংশে, তোমার 40S এবং 60S। এতটুকু বুঝছো আশা করি। 40S সাথে আমি এখন ঝামেলা করবো। এখানে ফার্স্টে টিআরএনএ আনবো। কোন টিআরএনএ? ম্যাথ টিআরএনএ, কারণ প্রথমটা স্টার্ট কোডন হবে আমরা জানি, যেটা ম্যাথিওনিন নির্দেশ করবে। তো 40S সাথে যুক্ত হয় পিক তৈরি করবে, অর্থাৎ প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি করলো। এখন এটার সাথে এমআরএনএ যুক্ত হইতে হবে, এমআরএনএ যুক্ত হইলো, স্বাভাবিকভাবে এমআরএনএ যুক্ত হয়েছে, মানে এখানে স্টার্ট কোডন আছে। এখন ওই ম্যাথিওনিন টিআরএনএতে স্টার্ট কোডন খোঁজা শুরু করলো, এবং সেই অনুযায়ী কোড করে মানে অলরেডি তখন হচ্ছে যে পেপটাইডিল সাইডে অবস্থান করবে ওই টিআরএনএটা। তো যাই হোক, আমরা সেটা চেইন ইলংগেশনের প্রথম স্টেপে দেখবো যে কী অবস্থা। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে তোমার ইনিশিয়েশন করবে ATS কমপ্লেক্স তৈরি করা। ওই যে তোমার বসেছিল 60Sটা, তো ওইটা হচ্ছে এদের সাথে লেগে যাবে, জাস্ট মানে কাছাকাছি আসবে, ঠিক আছে? আসলে অ্যাসোসিয়েশন বলতে হচ্ছে যে এখানে আসলে একদম অ্যাটাচমেন্ট হয়ে যায় না, এই জন্য আমরা বলছি যে সিনথেসিস অফ ATS ইনিশিয়েশন কমপ্লেক্স। তো এখানে কমপ্লিট অ্যাটাচমেন্ট হয় না, আমরা বলতে পারি কি ক্লোজ অ্যাসোসিয়েশন হয়, মানে খুব কাছাকাছি চলে আসে। আচ্ছা, তো আচ্ছা আবার আসি চেইন ইলংগেশনে। তো চেইন ইলংগেশনের শুরুতে, অর্থাৎ ইনিশিয়েশনের শেষ স্টেপে আমার কী অবস্থা হইলো আমরা যখন দেখি, তখন আমরা দেখতে পাই যে অলরেডি যে টিআরএনএটা পি সাইডের, মানে ম্যাট টিআরএনএটা এবং AUG, মানে আমরা বলতে পারি যে
এমআরএনএর স্টার্ট কোডন এবং টিআরএনএ ম্যাথিওনিন টিআরএনএ পি সাইডের অ্যাগেনিস্টে, পি সাইড তো এখানে না, অ্যাগেনিস্টে স্ট্যান্ড করতেছে এবং স্বাভাবিকভাবে টিআরএনএর যে ম্যাথিওনিনটা পি পকেটে অবস্থান করতেছে, পি সাইডে অবস্থান করতেছে, পি সাইডে সিচুয়েটেড বা লোকেটেড। ওই টাইমে মানে কোডন 1 মানে স্টার্ট কোডনের পরে যে কোড সেটা হচ্ছে অ্যাকসেপ্টর সাইডে অ্যাগেনিস্টে থাকবে এবং সেটাকে রিড করার জন্য আরেকটা অ্যাক্টিভেটেড অ্যামিনো অ্যাসিড টিআরএনএ আসলো, যেটার মাথায় A1 অ্যাটাচড এবং সেই A1টা অ্যাকসেপ্টর সাইডে লোকেটেড হয়ে গেল। ক্লিয়ার? এখন রাইবোজোম হচ্ছে কী করবে, 3' এন্ডের দিকে মুভ করবে। সো আমাদেরকে বলার সময় বলতে হবে কি রাইবোজোম মুভ করতেছে, বা চিন্তা করতে হবে আমরা এমআরএনএ মুভ করতেছি, কারণ এটা আমাদের চিন্তা করতে সুবিধা হয়। তো রাইবোজোম মুভ করলো 3' এন্ড অফ এমআরএনএর দিকে, যার কারণে আচ্ছা মুভ করানোর আগেই কিন্তু মাথায় রাখতে হবে যে ওই যে কী করতে হবে, ওই যে পি সাইড থেকে পি পকেট থেকে মেথিওনিনটাকে অ্যাকসেপ্টর সাইডের এমিনো অ্যাসিড A1 এমিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড ফর্মেশন করে A1 মেথিওনিন কম্পাউন্ডটা তৈরি করে ফেলতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তো এটা তৈরি করার পরে তারপরে বলবো যে রাইবোজোম মুভ করে চলে গেল। রাইবোজোম মুভ করার কারণে এখন যে অবস্থাটা, পরিবর্তিত অবস্থা একটু চিন্তা করো, C1টা এখন চলে আসলো P এর জায়গায় এবং C2 চলে আসলো এর জায়গায়। সো পরের অবস্থা হবে এরকম যে C1টা P পকেটে চলে আসলো, C1টা P পকেটে চলে আসলো, আর C2তে আবার নতুন একটা টিআরএনএ আসলো, সে নতুন একটা অ্যামিনো অ্যাসিড A2 ক্যারি করে নিয়ে আসলো, যেটা অ্যাকসেপ্টর সাইডে এখন লোকেটেড। তো পি সাইডে যেই আসবে সে তো আর টিআরএনএকে ধরে রাখবে না, টিআরএনএর মধ্যে বের হয়ে যাবে, আর ওই পি সাইডে যে অ্যামিনো অ্যাসিডটা থাকবে সেটা মানে অ্যামিনো অ্যাসিড না, এখন তো একটা কম্পাউন্ড হয়ে গেছে। সো এই কম্পাউন্ডটা এদিকে চলে আসবে, অ্যাকসেপ্টর সাইডে চলে এসে নতুন আরেকটা পেপটাইড বন্ড ক্রিয়েট করবে, CONH বন্ড ক্রিয়েট করবে। করার পরে এই বন্ড তৈরি করার পরে আবার একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হইলো নতুন, পি সাইড খালি হয়ে গেল, এটা মেনে নেওয়া যায় না, তাই না? তাহলে এখন আবার রাইবোজোম মুভ করলো, মুভ করার কারণে আবার এই C2টা চলে আসলো পি এর জায়গায়, C3 চলে যাবে এর জায়গায়, অর্থাৎ আবার রিপিটেড সাইকেল চলতে থাকবে। জাস্ট এভাবে বলবা যে এটার পর এটা হবে, তাইলে অর্থাৎ এরকম রিপিটেড সাইকেল চলতেই থাকবে। রিপিটেড সাইকেল চলতে চলতে একটা সময় টার্মিনেশন কখন হবে, এবার লিখবা, হেডিং দিবা টার্মিনেশন। যখন অ্যাকসেপ্টর সাইড স্টপ কোডনের অ্যাগেনিস্টে স্ট্যান্ড করবে তখনই টার্মিনেশন ফ্যাক্টরের দ্বারা টার্মিনেশনে শুরু হয়ে যাবে। অর্থাৎ পি সাইডে যেই কম্পাউন্ডটা তৈরি হলো, প্রোটিনটা তৈরি হলো, সেটা সেই অবস্থা থেকে এক্সিট পকেটের মাধ্যমে বের হয়ে যাবে, সে আর অ্যাকসেপ্টর সাইডে আসার দরকার পড়বে না, কারণ অলরেডি এখানে কোনো টিআরএনএ এনে কোনো অ্যামিনো অ্যাসিড আনতেছে না, যার কারণে সো পি সাইডে যে তৈরি মানে পলিপ্যাপটাইডটা তৈরি হইলো সেটা এক্সিট সাইডের মাধ্যমে বের হয়ে যাবে এবং রিলিজ অফ বলা যায় কি, রিলিজ অফ সিনথেসাইজড প্রোটিন থ্রু এক্সিট পকেট বা ই পকেটের মাধ্যমে বের হয়ে গেল, বা ই সাইডের মাধ্যমে বের হয়ে গেল, থ্রু ই পকেট থ্রু বের হয়ে গেল। তো এর মাধ্যমে তোমার টার্মিনেশন ইজ কমপ্লিটেড। এখন কিছু এটা তোমরা অবশ্যই নোট করে আনতে হবে, তোমার ট্রান্সক্রিপশানটা তোমরা মানে আলিম স্যারের বই দেখে হচ্ছে নোট করার চেষ্টা করবা, যেটা আমি তোমাদেরকে বলছি, ট্রান্সক্রিপশানের নোট আমি তোমাদের দেখব, এবং ট্রান্সলেশনটা হচ্ছে আমি যেভাবে পড়াইছি না ওইভাবে একটা আমার কথার ভিত্তিতে সুন্দর করে নোট করে ফেলবা, ঠিক আছে? এবং ছবি সহ, ছবির ক্ষেত্রে হচ্ছে আমি যেভাবে ছবিটা আঁকছি সেরকমই আঁকবা, কিন্তু একটু পরিবর্তন করতে চাইলে বইয়ের হেল্প নিবা, বইয়ের হেল্প নিয়ে হচ্ছে যে মানে ছবিগুলো আঁকার চেষ্টা করবো, অথবা আমি তোমাদেরকে সাহায্য করবো আরও সুন্দর করে আঁকার। মানে আমি যেভাবে আঁকছি মোটামুটি ওইভাবে একটু, যেমন টিআরএন আমি সুন্দর করে আঁকি না, তোমরা একটু সুন্দর করে আঁকবা, মানে এই জিনিসটা আর কি, তোমাদের জিনিস আমি যেভাবে আঁকছি সেমনি আঁকবা, জাস্ট ছবির মধ্যে একটু আমি যেমন অনেক ওভার রাইটিং করছি ওই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবা, বোঝানোর জন্য তো অনেক ওভার রাইটিং করা লাগে, অনেক কিছু এদিকে ওইদিকে টানা লাগে, তো ওই জিনিসগুলো একটু কম করলে তোমাদের ছবি যা আসবে সেটাই
হয়ে যাবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে কি লাস্ট অফ অল পোস্ট ট্রান্সলেশন আর মডিফিকেশন, জাস্ট একটু বলে দেওয়া যে এটা তোমাদের দরকারই নেই, ট্রান্সলেশন হওয়ার পরে কিছু মডিফিকেশান হয়। সো কী ধরনের মডিফিকেশানগুলো হয় আমি জাস্ট একটাবার রিডিং দিই, মানে লিখে রাখতে পারো যে রিমুভাল অফ এন টার্মিনাল মেথিওনিন, অর্থাৎ প্রথমে যে ইনিশিয়েটিং অ্যামিনো অ্যাসিডটা আমাদের দরকার ছিল, এই অ্যামিনো অ্যাসিডটাই আমরা বাদ দিয়ে দিব, কারণ প্রতিটা প্রোটিনের আসলে শুরুতে মেথিওনিন দরকার নাই অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে গেলে। সো লিখে রাখো যে রিমুভাল অফ এন টার্মিনাল মেথিওনিন। তারপর 2 নম্বর পয়েন্ট দাও যে ট্রিমিং বাই লিমিটেড প্রোটিওলাইসিস। তারপর 3 নম্বরে লেখো যে কোভালেন্ট মডিফিকেশান, কিছু কোভালেন্ট মডিফিকেশান হয়। এই 3টা জাস্ট স্টেপ লিখে রাখো যদি দরকার পড়ে আর কি। আমি একটু লিখে দিই, রিমুভাল অফ ইনিশিয়েটিং অ্যামিনো অ্যাসিড মেথিওনিন আর কি, ইনিশিয়েটিং অ্যামিনো অ্যাসিড, ট্রিমিং বাই লিমিটেড প্রোটিওলাইসিস, অর্থাৎ সামনে পিছিয়ে কিছু মানে অ্যামিনো অ্যাসিড কাটা যাবে প্রোটিওলাইসিসের মাধ্যমে, লিমিটেড প্রোটিওলাইসিস ট্রিমিং করতেছি। তারপরে হচ্ছে শেষমেশ হচ্ছে কিছু কোভালেন্ট মডিফিকেশান করা লাগে। কোভালেন্ট মডিফিকেশান অনেক টাইপ আছে, বাট দরকারই নেই। আমি জাস্ট এটা হচ্ছে তোমাদের, তুমি যদি সিকিউ লিখতে যাও হালকা করে একটু লিখে দিবা যে পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন হয় এই 3টে স্টেপে, জাস্ট একটু লিখলে ম্যাডাম বুঝবে যে, স্যার ম্যাডাম বুঝবে যে তুমি যে জানো যে পোস্ট ট্রান্সলেশন আর মডিফিকেশন যে হয়। সো ট্রান্সলেশন যদি কখনো আসে স্টেপ লিখতে গেলে আমি যেভাবে লিখছি কম কথায় সেভাবে তোমরা লিখে দিলেই হয়ে যাবে। চেইন ইনফরমেশনে যে ছবিটা আঁকছি ওই ছবি এঁকে দেওয়ার পরে জাস্ট আমি মুখে যেসব কথা বলছি হালকা করে 1-2 লাইনে এটা বুঝাই দিতে পারলেই হয়ে গেছে। এবং টার্মিনেশন আমি যেই সব লাইনগুলো বলছি সেগুলো জাস্ট মুখের ভাষায় 1-2 লাইন লিখতে পারলেই হয়ে গেল। আর পারলে ছবিটা এমনি এঁকে দিবা যে অ্যাকসেপ্টার সাইডের এগেনিস্টে যে এইভাবে আসলো, ছবি দেখলে ম্যাডাম বুঝে যাবে যে তুমি, স্যার ম্যাডাম বুঝে যাবে তুমি কী বুঝাতে চাইছো। সো এগুলো হয়তো তোমাদের কলেজে পরীক্ষায় আসতে পারে সিকিউতে, বাট এত কঠিন প্রশ্ন হচ্ছে জেনারেলি আসলে বোর্ডের কোশ্চেনে আসে না। জাস্ট এগুলো থেকে এমসিকিউ সচরাচর আসে, রিকোয়ারমেন্ট কী, এই যে এগুলোর জিনিসপত্র কী, এটা কী দরকার, ঠিক আছে, এইসবে। আর সর্বশেষ আমি তোমাদেরকে বলছিলাম যে কোডন নিয়ে একটু আলোচনা করবো। সো কোডন নিয়ে আমি এখন একটু বলি, জেনেটিক কোড বা কোডন। সো জেনেটিক কোড নিয়ে কথা বললে যে কথা, কোডন নিয়ে কথা বলা আসলে সেম কথাই। তো কোডনে কিছু ক্রাইটেরিয়া আছে বা বৈশিষ্ট্য আছে, আমি তোমাদের একসাথে কিছু বৈশিষ্ট্য বলে দিই। যেমন তোমরা আলিম স্যারের বই চেক করবা। সো একটা কোডন বেসিক্যালি একটা ট্রিপলেট কোড বলতে পারি। সো 3টা কনজিকিউটিভ বেস সিকোয়েন্স থাকে, এটা একটা কোডন তৈরি করতেছে। তো তারপরে কোডন হচ্ছে কি কখনো সর্বদাই হচ্ছে যে ডিনোটস একটা অ্যামিনো অ্যাসিড, অবশ্যই সবসময় একটা অ্যামিনো অ্যাসিডকে ডিনোট করবে, এক্সেপ্ট ফর ননসেন্স কোডন। 3টা ননসেন্স কোডন, এক্সেপশন লিখে দিবা, এক্সেপশন 3টা ননসেন্স কোডন কী লিখে দিবা, স্টপ কোডন এই 3টা, ঠিক আছে। তারপরে হচ্ছে কি কিছু ক্রাইটেরিয়া কোডন সম্পর্কে বলি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইউনিভার্সাল। এই জিনিসটা কি, কোডনগুলো হচ্ছে কি ইউনিভার্সাল, এই ধর্মটা ইম্পর্টেন্ট। যে ইউনিভার্সাল কেন, মানে ধরো হিউম্যানে এইউজি বাদ দাও, ধরো অন্য একটা কোড নেই, ধরো GUA গুয়া, ধরো আবার তুমি এটা দেখলা ব্যাকটেরিয়াতে। মনে রাখবা এই কোডনটা হিউম্যানেও যে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করবে, ব্যাকটেরিয়াতে সেম অ্যামিনো অ্যাসিড নির্দেশ করবে, এবং পৃথিবীর সকল অর্গানিজমে একই কোডন একই টাইপ অফ অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবে। এটাই হচ্ছে ইউনিভার্সালিটি অফ দ্য জেনেটিক কোড অথবা কোডন। সো ইউনিভার্সালিটি কি, যে সেম টাইপ অফ কোডন ডিনোটস অর স্পেসিফাইস সেম টাইপ অফ অ্যামিনো অ্যাসিড ইন অল স্পেসিস। তাহলে লিখে ফেলো, সেম কোডন ডিনোটস সেম অ্যামিনো অ্যাসিড ইন এভরি অর্গানিজমস ইন দ্য ওয়ার্ল্ড, সব জায়গায় ইউনিভার্সাল। তারপরে হচ্ছে কি যে রিডান্ডেন্সি বা ডিজেনারেসি আছে এদের মধ্যে। ডিজেনারেসিটা কি, এটা একটু আগেই বলছিলাম যে একটু জিনিস খেয়াল করলে বুঝবা যে আমাদের 61টা হচ্ছে সেন্স কোডন হচ্ছে যে মোট মিলে কোড করতেছে হচ্ছে 20টা অ্যামিনো অ্যাসিডের জন্য। তার মানে বুঝতে পারতেছো যে একটা অ্যামিনো অ্যাসিডের মোর দেন ওয়ান কোডন থাকতে পারে, এই ধর্মটাকে আমরা বলতেছি হচ্ছে
রিডান্ডেন্সি বা ডিজেনারেসি। কারণ কেন কমে যাচ্ছে না? দেখো 61টা কোডন অ্যাকচুয়ালি 61টা অ্যামিনো অ্যাসিডকে কোড করার কথা ছিল, কিন্তু এই জিনিসটা কমে গেছে। রিডান্ডেন্সি মানে রিডিউস হয়েছে বা ডিজেনারেশন হয়েছে বা ডিজেনারেসি হয়েছে, কমে গেছে, কমে মাত্র 20টা অ্যামিনো অ্যাসিডের জন্য কোড করতে পারতেছে। তার একটাই কারণ অনেকগুলা কোডন শেষমেশ দেখা যাচ্ছে একটা সিঙ্গেল অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতেছে। এটা আমি তোমাদের কোথায় সেটের মতো করে বুঝাতে পারি যে এটা যদি হয় তোমাদের কোডন, এটা যদি হয় তোমাদের অ্যামিনো অ্যাসিড, দেখা যাচ্ছে C1 C2 C3 C4, এখানে মাত্র A1 এবং A2, যার মধ্যে দেখা যাচ্ছে কি C1 C3 এবং C4 তিনটাই A1কে নির্দেশ করতেছে ধরো, আর C2 ধরো এটাকে নির্দেশ করতেছে। সো এই যে জিনিসটা, এই যে ব্যাপারটা যে মেনি টু ওয়ান রিলেশনশিপ কোডন এবং, তোমরা হয়তো মজা পাবে এই জায়গায়, কারণ হচ্ছে আমি তোমাদেরকে এখন একটু ম্যাথের মতো করে পড়াচ্ছি, মানে সেট থিওরি বা ফাংশনের মতো, যে মেনি টু ওয়ান রিলেশন যখন হয় কোডন এবং অ্যামিনো অ্যাসিডের মধ্যে, তখন সেই জিনিসটাকে আমরা আসলে বলতেছি কি রিডান্ডেন্সি। ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় যে আমার অনেকদিন পর সেটের কথা মনে করছে, যে ওই যে 1 to 1 রিলেশনশিপ, মেনি টু ওয়ান রিলেশনশিপ, 1 to 1 রিলেশনশিপ হইলে মনে হয় কী সেট জানি বলতাম আমরা, এটাকে ভুলে গেছি, আমার ঠিক মনে নেই। যাই হোক, জিনিসগুলো অনেক মজার ছিল আমরা যখন পড়তাম, মনে পড়ে গেল। যাই হোক, তো এটা হচ্ছে তোমার রিডান্ডেন্সি ক্ষেত্রে একটা কনসেপশন তোমাকে বলি, বায়োলজিক্যাল কনসেপশন, যেটা হচ্ছে তোমরা জানো না, হয়তো বলবে না, মনে রাখবা রিডান্ডেন্সি যখন হবে তিনটা কোডন মানে অর্থাৎ তিনটা বেস থাকে, তার মধ্যে মজা ব্যাপার হচ্ছে কি প্রথম দুইটা বেস ফিক্স থাকে ম্যাক্সিমাম টাইম, লাস্টেরটা চেঞ্জের কারণে রিডান্ডেন্সিটা হয়। মানে এটা কি বলছে ভাই বুঝি নাই। দেখো আমি তোমাকে একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে খুব ভালো একটা উদাহরণ হচ্ছে কি আর্জিনিন, খুব জোস একটা উদাহরণ হচ্ছে আর্জিনিন এই যে অ্যামিনো অ্যাসিডটা, এটার ক্ষেত্রে দেখা যায় কি আর্জিনিনকে আমি মনে রাখি হচ্ছে সিজি, আমরা সিজিপি এর কথা বলি না, সিজিপিএ। সো সিজি আমরা ভার্সিটিতে গেলে আমরা বলি সিজি, তোর সিজি কত, তো ভার্সিটিতে এই কথা জিজ্ঞেস করছে, আর্জিনিনকে মনে করবা কি সিজি। তো এটার ক্ষেত্রে এটার মোট 4টা কোডন আছে। কেন ইমাজিন, এটা মোট 4টা কোডন আছে, আসলে 4টা না, এটা মোট 6টা কোডন আছে। 6টা কোডনের মধ্যে 4টার ব্যাপারে আমি একটু কথা বলি। দেখো সি আর জি এই দুটা কোডন ফিক্স, ম্যাক্সিমাম টাইমে এই 3টা কোডন ফিক্স। এখন 3 নাম্বার কেসে এইটার চেঞ্জের জানো না তোমার রিডান্ডেন্সিটা হইল। দেখো এখানে এ বসতে পারে, ইউ বসতে পারে, সি বসতে পারে, জি বসতে পারে। যেহেতু প্রথম দুইটা ফিক্স, এই লাস্টের চেঞ্জে কিচ্ছু যায় আসতেছে না, সবগুলা মিলে কি হয়েছে আর্জিনিন নির্দেশ করতেছে। একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই জায়গায়। সো রিডান্ডেন্সি যখন হয় তখন ম্যাক্সিমাম কেসে দেখা যায় কি প্রথম দুইটা ফিক্স থাকতেছে, লাস্টের মধ্যেই চেঞ্জটা আসতেছে। আচ্ছা, তো মাথার মধ্যে প্রশ্ন থাকতে পারে ভাইয়া আরও দুইটা কি এজি আলা, ওগুলো হচ্ছে এজি আলা। তো ওই সব জায়গায় প্রথম দুইটা ফিক্স থাকবে, এজি এ আর এজি জি, এই দুইটা হচ্ছে আবার আর্জিনিনের জন্য। তো এগুলো আসলে তোমাদের মুখস্থ থাকা লাগবে না, বাট আমি তোমাদেরকে বলি তোমাদের এইচএসসি লেভেলে বা তোমাদের কিছু কলেজের জন্য কলেজে কিছু কিছু কোশ্চেন আসে কোডনের, যে এটা কোন কোডনকে নির্দেশ করতেছে। সো হাইয়েস্ট তোমাদের হচ্ছে কি খুব স্টার্ট কোডনটা মুখস্থ করা লাগবে, স্টপ কোডনটা মুখস্থ থাকা লাগবে। এইটা হচ্ছে এইচএসসির জন্য, এইচএসসি বোর্ড এক্সামের জন্য স্টার্ট আর স্টপ কোডন ছাড়া আর একটা কোডন লাগবে না তোমার। যদি একটু প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কঠিন পরীক্ষার জন্য লাগে, সেগুলো হচ্ছে কি যেসব অ্যামিনো অ্যাসিডগুলো একাধিক কোডন নির্দেশ করতেছে সেগুলো, যেমন আর্জিনিনেরটা নোট করে ফেলবা, ভ্যালিনেরটা নোট করবা, তারপর হচ্ছে যে গ্লাইসিনেরটা নোট করবা, মানে নোট বলতে মনে রাখতে পারো। ঠিক আছে, ভ্যালিনেরটা মনে রাখতে পারো, আর কিসে মনে রাখতে পারো, সেরিন মনে রাখতে পারো, প্রোলিন মনে রাখতে পারো, আর অ্যালানিন। সেরিন, অ্যালানিন আর হচ্ছে প্রোলিন, এগুলো আর দরকার নাই। লিউসিন, লিউসিনও মনে রাখতে পারো, কিন্তু বুঝছো এখন এতগুলো তো আসলে সম্ভব না। যাই হোক, পারলে পুরোটাই মনে রাখবা। আমি যে থিওরিটা মনে রাখতাম সেটা হচ্ছে আমি একটু ট্রিক অ্যাপ্লাই করতাম, মানে আমি তোমাদের যে ট্রিকটা একটু বুঝাই দিই, তোমরা বাকিটা মনে রাখার চেষ্টা করতে পারলে পারবা, নাহলে দরকার নেই, একদম দরকার নেই। সত্যি কথা বলতে গেলে জেনেটিক কোড মুখস্থ করা হচ্ছে একটা ফালতু কাজ। এটা অনেকে আমাদেরকে প্রথম দিকে করাইতো বা অনেকে করতে বলে, বাট এটা আসলে কোনো দরকার নেই, কোনো নিড নেই। আমি কেন বলতেছি, যদি কখনও কোনো জায়গায় কম্পিটিটিভ এক্সামে আসে
প্লাস তোমাদের কলেজ এক্সামে যদি প্রশ্ন করে ওই খাতিরে পড়াচ্ছি। জেনারেলি এইচএসসি পরীক্ষা বলো বা অ্যাডমিশন টেস্টে তো হারাম, অ্যাডমিশন টেস্টে কখনোই এরকম আসে না, আসলেও এটা ভার্সিটিতে আসে, ঠিক আছে না, ভার্সিটিতে আসে, মেডিকেলের জন্য এটা আসে না। তো ওই খাতিরে তুমি যদি নিজেকে সব জায়গার জন্য প্রস্তুত করতে চাও, ওই খাতিরে আমি বলতেছি, আমি বেস্ট স্টুডেন্টের জন্য এই কথাটা বলতেছি। তোমরা যদি এনডিসিতে না পড়তো আমি এই জিনিস কোনোদিনও তোমাদের বলতাম যে একটা জিনিসও মুখস্থ করো, আমি শালে স্টার্ট করো না স্টপ করুন পড়তে বলতাম, বিলিভ ইট অর নট। আচ্ছা, সো আমি ধরে নিচ্ছি তোমার ভালো আমার স্টুডেন্ট, তোমার আমার বেস্ট স্টুডেন্ট, এই জন্য তোমাদেরকে বলতেছি। আর্জিনিনের জন্য আমি যে ট্রিকটা ইউজ করতাম, বলতাম যে এটা সিজি, প্রথম দুইটা জিনিস নিয়ে আমি চিন্তা করতাম। তারপরে যেমন হচ্ছে কি, আচ্ছা সেরিনের জন্য হচ্ছে কি ইউসি চিন্তা করতাম, ইউসি, কারণ ইউসি যুক্ত সবগুলা, যে ইউসির আলা সব ইউসি। তো তোমাকে অনেক সময় বলবে যে সেরিন কোনটা, তুমি ইউসি দেখলে ইউসি আলা যেটা সেটাই হচ্ছে সেরিন হবে, অর্থাৎ ইউসি এ, ইউসি জি, ইউসি কী হবে আরও লাগাও, ইউসি এ জি ইউ তো লাগাই ফেলছে, সি ইউসিসি। আচ্ছা হ্যাঁ, আরেকটা কাজ করতে পারতো, ইউসিসির কথা মাথায় রাখতে পারো। তো সেরিনের যেহেতু ডাবল কোড, তাহলে মনে রাখবা প্রথম দুটো ফিক্স, অন্যগুলো একবার চেঞ্জ করো, ইউসিসি কোচিংয়ের কথা মনে রাখতে পারো। সো এটা হচ্ছে সেরিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেরিন দিয়ে সেরির কথা মনে রাখতে পারো, মেয়ে, তাই না, মেয়ে, কোনো একটা মেয়ে তারা তুমি পছন্দ করো, সেরি, ওই হচ্ছে ইউসিসিতে কোচিং করে। আচ্ছা তারপরে তুমি হচ্ছে যেমনি মনে রাখতে পারো সেটা জাস্ট বলতেছি, প্রোলিনের ক্ষেত্রে একটু খেয়াল করলে তোমরা বুঝবা, আমিও আমার সামনে চার্ট আছে তো আমি চার্ট দেখে বলতেছি জিনিসটা। সিসি, তো সিসি আলা, ঠিক আছে, তুমি প্রোলিনকে কি বলবা, ছি ছি, ঠিক আছে, প্রোলিনকে ছি ছি বললে, সিসি আলা সবগুলা। তারপরে হচ্ছে অ্যালানিনের কাছে হচ্ছে জিসি, অ্যালালিন হচ্ছে অ্যালানিন, সরি অ্যালালিন না, অ্যালানিন হচ্ছে জিসি। তোমাদের চিটাগংয়ে, আমাদের চিটাগং একটা জিসি মোড় আছে, ঠিক আছে, সো জিসির কথা এখান থেকে মনে রাখা যায় আর কি, অথবা গার্লস কলেজ। আচ্ছা গার্লস কলেজ দিয়ে মনে রাখতে পারো। সো আলী নামের একটা ছেলে এলালিন, সে হচ্ছে গার্লস কলেজে রেগুলার যায় তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, সো এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা লিউসিন আইসোলিউসিনও মনে রাখতে পারো, লিউসিন আইসোলিউসিন। এই বাদে যেগুলো আছে সেগুলো একদমই দরকার না। আমি এখন বলবো যে ভাইয়া প্রায় তো বলছি পড়তে, এগুলো হচ্ছে ভাই অ্যাডভান্স লেভেলে পড়বা, আর দরকার নেই, মানে তোমার যদি সব মুখস্থ হয়ে যায় তারপরে এগুলো পড়তে আসবা, দরকার নেই নাইলে। তো আমি জাস্ট ট্রিকগুলো বলে দিচ্ছি একবারে। তো আর্জিনের ক্ষেত্রে হচ্ছে কি সিজিপি নিয়ে কথা বলছি, সেরিনের ক্ষেত্রে হচ্ছে সেরি কই পড়ে, ইউসিসিতে পড়তেছে, আলী হচ্ছে গার্লস কলেজে যায় জিসি, প্রোলিনকে আমরা দিলাম সিসি। তো আর কি দিতে পারে, আর যেগুলো পড়তে বললাম, যেমন লিউসিন পড়তে বলছি, আইসোলিউসিন পড়তে বলছি। দেখো আইসোলিউসিন হচ্ছে, আইসোলিউসিন এই শব্দটা উচ্চারণ করতে গেলে কি আইসো আউ, এই কথাটা মনে পড়ে না, সো আউ আলা সব, কিন্তু এক্সেপশান আছে, এ ইউ জি, এই জি তো দিলে কিন্তু এটা ম্যাথিওনিন হয়ে যায়, তাই না। সো ম্যাথিওনিন বাদ দিয়ে যেগুলো এ ইউ আলা থাকবে, অর্থাৎ এ ইউ সি, এ ইউ এ, এগুলো সব হচ্ছে আইসোলিউসিন, ঠিক আছে, মনে থাকবে আশা করি। লিউসিন কোনটা হবে, লিউসিন হবে তোমার আচ্ছা লিউসিনটা মনে রাখার দরকার নেই, এটা অনেকগুলো আছে, ঠিক আছে, কিন্তু এটা চারটা নাই, চারটা আলাগুলা মনে রাখাটা মজার এবং মনে রাখার দরকারও আছে। এগুলো মনে রাখো, ঠিক আছে, তাইলে হয়ে যাবে। ভ্যালিন, আচ্ছা ভ্যালিনেরটা বলতে ভুলে গেছি, ভ্যালিনেরটা গু দিয়ে মনে রাখবা, গু 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 সো গু আলা সবগুলাই। আইসোলিউসিনের জাস্ট একটা এক্সেপশন আছে, কারণ জি আলা হয়ে গেলে হচ্ছে তখন ম্যাথিওনিন হয়ে যায়, অন্যগুলো আবার আইসোলিউসিনের। অ্যালালিনের জন্য হচ্ছে আলী গার্লস কলেজে যায়, প্রোলিনের জন্য সিসি। তাহলে অনেকগুলো কিন্তু শিখে ফেলছো। কেন আমি এতগুলো শিখেলাম, যদি তোমরা হচ্ছে ল অফ এলিমিনেশন অ্যাপ্লাই করবা, যদি কোনো কারণে কখনও কোনো এক্সামে তোমার দিয়ে দেয় যে নিচের কোনটা, এটার কোড তুমি যেটা পড়ো নাই, কিন্তু তুমি তো অনেকগুলোর পড়ে ফেলছো, তাই না। যেমন আমি তোমাকে বলি, এটার 6টাই ধরো জানো, এটার 4টা জানো, এটারও 4টা জানো, এটারও 4টা জানো, এটার 3টা জানো, এটার
চারটা জানো, 1 2 3 4, 4 4 16, 16 4 20, 20 আর হচ্ছে 23, 23 আর হচ্ছে তোমার একটু চিন্তা করো তো স্টার্ট কোডন কয়টা, 23 24 স্টার্ট কোডন একটা, 24 25 26 27, 27টা হচ্ছে স্টপ কোডন সহ। তাহলে তুমি 27টা কোডন, 64টার মধ্যে 27টা কোডন তুমি জানো। তার মানে তোমাকে এমসিকিউতে যে কোডনই দেখ না কেন, তুমি ল অফ এলিমিনেশন অ্যাপ্লাই করে তুমি কিন্তু তুমি না জানা একটা কোডনও তুমি বের করে ফেলতে পারবা যে অপশানে এইটা মনে হয় সঠিক উত্তর হবে। তাহলে এই কারণে তোমাদেরকে এই ট্রিক দিয়ে আমি শিখেছি। মানে যেগুলোর ক্ষেত্রে রিডান্ডেন্সি দেখা যায় সেগুলো শিখলে মজা কি জানো, 6টা একসাথে শিখে হয়ে গেল, 4টা একসাথে শিখে হয়ে গেল, একটা এমএন অ্যাসিড ডিটেক্ট করতেছে, তাই না? সো দ্যাটস দ্য ট্রিক ওভার হেয়ার। সো আর জেনেটিক কোডের আরও কয়টা বলতেছিলাম আসলে। জেনেটিক কোড সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে রিড করে, ঠিক আছে? এটা রিডিংটা হয় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে রিড করতে হয়। এই ও যে স্টার্ট কোডন স্টপ কোডন কোনটা এগুলো পড়ে ফেলছি, আর দরকার নাই। এবং আরেকটা সিঙ্গুলারিটি ল আছে যে একটা কোড কখনো দুইটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারবে না, কিন্তু একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারলেও জিনিসটা উল্টো হইতে পারবে না, যে একটা অ্যামিনো অ্যাসিড দুইটা কোডনকে নির্দেশ করবে এমন জিনিসটা কখনোই হইতে পারবে না। এই জিনিসটাও মাথায় রাখবে। রিডান্ডেন্সি অর্থাৎ রিভার্স রিডান্ডেন্সি হইতে পারবে না, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। অনেক বড় ক্লাস নিছি, একদম তোমাদের সব ক্লিয়ার করে দিচ্ছে। আগের ক্লাসটা একটু ছোটো হয়েছে, কিন্তু আজকের ক্লাসে একদম ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, কোডন মানে 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছি জেনেটিক কোড সহ। তোমাদের আর আশা করি এই চ্যাপ্টার নিয়ে বক করা লাগবে না। এবং এরপরে আমি তোমাদেরকে দাগানো বইটা লিঙ্কটা আমি তোমাদের ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি। একটু লেট হয়েছে, সরি ফর দ্যাট। আজকের ক্লাস এতটুকুই। তোমরা আশা করি A to Z সব বুঝছো। ভাইয়ের জন্য দোয়া করবা যাতে তোমাদেরকে অফলাইনে আসা পড়া যেতে পারি। বাসায় কিছু ঝামেলায় পড়ছি বলে এই অনলাইন ক্লাসটা নেওয়া লাগছে, বাট এটাও তোমাদের কম এফেক্টিভ হয় নাই বলে আমি মনে করতেছি। এটা আরও বেটার হয়েছে। আমি ট্যাবলেটে বসে হচ্ছে যে তোমার একদম লাল নীল কলম দিয়ে দাগায় দুগায় সব পড়াইছি। ঠিক আছে, আল্লাহ হাফিজ।